স্লাইড ইউজ করা হবে, বাট স্লাইডের কোনো লিঙ্ক প্রোভাইড করা হবে না। যদি আপনাদের কোনো নোটস নিতে হয় সেই ক্ষেত্রে আপনারা নোট টেকিং এর ব্যবস্থা নিতে পারেন। খাতা কলম বা কোনো ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম যদি হয় সেটা আপনারা ইউজ করতে পারেন। আর আপনাদের যদি কোয়েশ্চেন অ্যান্ড কোয়েরিজ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আহ, আপনারা সেটা নোট করে রাখবেন। লাস্টে হচ্ছে কিছু কোয়েশ্চেন আনসার দেওয়া হবে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনাদের মেসেজিং অপশনটা আমি যেহেতু কিছু কমপ্লেইন হচ্ছে গ্রুপে আসছিল যে মেসেজিং অপশনটা আসলে অন করা দরকার, সো সেইটা কনসিডার করে হচ্ছে আমি অন করছি। বাট ইফ এনিথিং মানে অকওয়ার্ড কোনো কিছু হলে বা ডিস্ট্রাক্টিং কোনো কিছু যদি আসে তো সেই ক্ষেত্রে আমি মেসেজিংটা বন্ধ করে দিব। সো আমি আর সময় নষ্ট না করে হচ্ছে আমি ফয়সাল ভাইয়ের কাছে হচ্ছে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। ফয়সাল ভাই, প্লিজ টেক দ্য ফ্লোর। ওকে, থ্যাংক ইউ নাজমুল ভাই। সো আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? হ্যালো। আচ্ছা। ওকে, ঠিক আছে। সো আমাদের যে চ্যাটের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমি আপাতত অফ করে দিচ্ছি, আর হয়তো বা কোন একটা কনসেপ্ট বোঝানোর পর আমি হচ্ছে আপনাদের সময় দিব। সো তখন সেটা আপনারা কন্ডাক্ট করে নিতে পারেন। সো আপাতত আমি একটু অফ করে দিচ্ছি। ওকে। সো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা নাজমুল ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে bro। ওকে, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের এই ব্যাকএন্ড সেশনে। সো ব্যাকএন্ডের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা হয়, আমরা যেহেতু মেইন কোর্সটা করেছি এবং সেটা যেহেতু মেইনলি আমাদের ফ্রন্ট এন্ড বেস ছিল, সো সেখান থেকে আমাদের ব্যাকএন্ডের প্রতি একটা ভয় থাকে অনেকেরই, এবং সেখানে হচ্ছে আমাদের কনসেপ্টগুলো অনেক সময় ক্লিয়ার থাকে না। সো কিভাবে কি হয়, আবার অনেক সময় দেখা যায় আমরা একটা সার্ভার ক্রিয়েট করতে পারি, বাট ইন্টারভিউর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, ইন্টারভিউর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনাকে বলবে না যে একটা সার্ভার ক্রিয়েট করে দেখেন। ম্যাক্সিমাম টাইম আপনাকে হচ্ছে কনসেপ্ট গুলো জানতে চাবে আপনার কাছ থেকে। সো আমাদের আজকের এই সেশন থেকে আমরা চেষ্টা করবো কিছু কনসেপ্ট বেস আলোচনা করার জন্য, এবং প্রত্যেকটা কনসেপ্টকে একটু ধরে ধরে বোঝার জন্য। এন্ড এর পাশাপাশি আমরা কিছু কোডিং এর ব্যাপারও দেখে ফেলবো, যেমন হচ্ছে কিভাবে আমরা এক্সপ্রেস সার্ভার ক্রিয়েট করতে পারি, এবং এই এক্সপ্রেস সার্ভার ভিতর থেকে আমাদের কি কি ইন্টারভিউ কোশ্চেন হয়ে থাকে সাধারণত। তারপর মিডলের একটা ব্যাপার আছে, তারপর ট্রাড অপারেশন যেটা আছে, তারপর জেডব্লিউটি টোকেন। সো এই কয়েকটা বিষয় আমরা হচ্ছে কোডিং থেকে দেখবো, আর উপরের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা হচ্ছে স্লাইড থেকে দেখে ফেলবো। এবং প্রত্যেকটা টপিক হয়তো বা কভার করার পরে বা দুই একটা টপিক কভার করার পরে পরে আমি যখন মনে করবো যে হ্যাঁ কিছু কোশ্চেন নেওয়া যায়, তো তখন আমরা হয়তো বা কিছু আপনাদের চ্যাট বক্স ওপেন করে দিব, তখন আপনারা আপনাদের কোশ্চেন ও কোয়েরিজ গুলো শেয়ার করে ফেলতে পারবেন। সো আমরা যদি একটু প্রথমে দেখে নিই আমাদের আজকের এই ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কম্পোনেন্টস গুলো কি কি। সো ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি। আচ্ছা নাজমুল ভাই, আমাদের সেশনটা কি রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ, আমি রেকর্ডটা অন করে দিচ্ছি। আমি অন করে দিচ্ছি ভাইয়া। ওকে। ওকে, মেবি স্টার্ট হয়েছে। Recording in progress. ওকে। সো ফ্রন্ট এন্ডের কথা যদি বলি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কম্পোনেন্টস গুলো কি কি থাকে সাধারণত। ফর এক্সাম্পল, আপনি যখন একটা রিয়েক্টের প্রজেক্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাদের ভিড আচ্ছা অথবা ফয়সাল নেক্সট ভাই, যদি একটু আপনি। একটু ইন্টারাপ্ট করছি। সরি ফর দিস, আপনার অ্যানোটেশনটা বন্ধ করে দেন। এটা অন আছে, অনেকে দুষ্টামি করতে পারে। এখন কি হয়েছে কিনা নাজমুল ভাই? হ্যাঁ, অল গুড, প্লিজ ওকে, কন্টিনিউ। ঠিক আছে নাজমুল ভাই। ওকে, সো আমরা যেই ব্যাপারটা ছিলাম যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কম্পোনেন্টস এর কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের কাছে হয়তো বা থাকতে পারে কোন একটা ভিড প্রজেক্ট, হয়তো বা থাকতে পারে সিএসএস অথবা টেলউইন সিএসএস, রাউটার থাকতে পারে। সো এই টাইপের কিছু কম্পোনেন্টস আমার মধ্যে থাকে ফ্রন্ট এন্ড একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য। সেম একইভাবে যদি আমরা ব্যাকএন্ডের কথা চিন্তা করি, সো ব্যাকএন্ডের ক্ষেত্রে কি কি বিষয় থাকে। ফার্স্ট যে ব্যাপারটা, যদিও ব্যাকএন্ডের ক্ষেত্রে এটা তেমন ভাবে ইনক্লুডেড না, বাট এই ব্যাপারটা অবশ্যই আপনাকে লাগবে ব্যাকএন্ডটাকে হচ্ছে চালানোর জন্য। সো সেক্ষেত্রে আমাদের একটা ক্লায়েন্ট দরকার, এপিআই এর একটা ব্যাপার থাকে, সার্ভার এন্ড হচ্ছে ডেটাবেস। এই টোটাল চারটা বিষয় মিলেই হচ্ছে আমাদের একটা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বা ব্যাকএন্ড কম্পোনেন্ট, আপনি যাই বলেন না কেন। সো প্রথমে যদি একটু দেখে নিই সার্ভার এই বিষয়টা কি। এই সার্ভার এই ওয়ার্ডটাকে যদি আমরা একটু ব্রেক ডাউন করি, সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড পাবো সার্ভ, যেটার অর্থ হচ্ছে পরিবেশন করা। দ্যাট মিনস সার্ভারের মধ্যে এরকম একটা বৈশিষ্ট্য আছে বা একটা ফিচার আছে যেটা মিন করে কোন একটা কিছু পরিবেশন করা। এখন কি কি পরিবেশন করবে একটা সার্ভার, সেটা যদি বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা যদি একটু সার্চ করি গুগলে যে সার্ভার বিষয়টা কি। সো তাহলে আমরা একটা পেয়ে যাব, টেক টার্গেটের একটা নোট এই জায়গায় আমরা পেয়ে যাব। তা হচ্ছে সার্ভার হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম অথবা একটা ডিভাইস, যেটা আরেকটা কম্পিউটারের কাছে অথবা যে কোনো একটা ইউজারের কাছে
কিছু একটা সার্ভিস করে বা সার্ভিস একটা প্রোভাইড করে। সো এটাই হচ্ছে বেসিক্যালি সার্ভার। ইন্টারভিউ একটা খুবই কমন একটা কোশ্চেন থাকে যে সার্ভার কি। সো আমরা এই ব্যাপারে একটু ক্লিয়ার থাকার চেষ্টা করবো। সার্ভার হচ্ছে এরকম একটা প্রোগ্রাম অথবা একটা ডিভাইস, যে হচ্ছে আরেকটা প্রোগ্রাম অথবা ইউজার হতে পারে, অথবা যাকে ক্লায়েন্ট নামে অভিহিত করা হয় তার কাছে কোন একটা সার্ভিস প্রোভাইড করে। শেষ, এতটুকুই। বা এর সাথে আপনি চাইলে কিছু ইনক্লুড করতে পারেন, যেমন হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের বিষয়গুলো ইনক্লুড করতে পারেন, বাট বেসিক সার্ভারের কনসেপ্টটা এতটুকু রাখলেই হবে। আচ্ছা, সো রেস্টুরেন্ট হচ্ছে আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বোঝার একটা পারফেক্ট এক্সাম্পল। সো রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে পারি। যেমন হচ্ছে এই জায়গায় আমরা চারটা ক্যাটাগরি করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা যারা ক্লায়েন্ট আছি, আমরা হচ্ছে আমাদের নিজেদেরকে ক্লায়েন্ট নামে অভিহিত করতে পারি। দেন যারা ওয়েটার আছে তাদেরকে আমরা এপিআই হিসেবে চিহ্নিত করতে পারি। এন্ড যারা খাবার মেক করে শেফ হতে পারে, সো তারা হচ্ছে সার্ভার। আর আমাদের যে খাবারগুলো আছে, সেখানে হচ্ছে বিভিন্ন জায়গায় রাখা থাকতে পারে, কোন একটা প্যানের মধ্যে হতে পারে। সো এইগুলো হচ্ছে কি আমাদের ডেটাবেস গুলো, আর এর ভিতরে যে খাবারগুলো আছে সেগুলোকে আমরা ডেটা হিসেবে চিন্তা করতে পারি। সো এখানে কি হয়, আমরা যদি এখানে একটু ডেটার ফ্লোটা একটু দেখে ফেলি। সো ডেটার ফ্লোটা হচ্ছে আমরা আমরা ক্লায়েন্ট যারা আছি, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন অলরেডি। সো ক্লায়েন্টরা সাধারণত কি করে, ওয়েটারের কাছে, দ্যাট মিনস এপিআই এর কাছে কোন একটা কিছু রিকোয়েস্ট করে। তারপর এই এপিআই বা ওয়েটার কি করে, সার্ভারের কাছে যে কোনো একটা কিছু রিকোয়েস্ট করে, বা এপিআই এর থ্রুতে রিকোয়েস্টটা চলে যায় সার্ভারের কাছে। সো সার্ভারের কাছে তো আসলে কোনো খাদ্য থাকে না বা কোনো খাবার থাকে না। সো এই সার্ভারটা কি করে, সার্ভার হচ্ছে বিভিন্ন এই প্যান থেকে খাবারগুলো নিয়ে তারপর এপিআই এর মাধ্যমে ক্লায়েন্টের কাছে ফেরত দিয়ে দেয়। সো এই কনসেপ্ট আমরা সবাই জানি, জাস্ট আরেকবার একটু রিক্যাপ করে নিলাম। আমি আরেকবার একটু রিপিট করছি, যে আহ, আমরা যখন রেস্টুরেন্ট যাই, দ্যাট মিনস ক্লায়েন্ট এপিআই এর থ্রুতে সার্ভারের কাছে কোন একটা কিছু রিকোয়েস্ট করে, সার্ভার ডেটাবেস থেকে কোন একটা ডেটা নিয়ে তারপর আবার এপিআই এর থ্রুতে সেটাকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়। ওকে, আরেকটা এক্সাম্পল দেখা যায়, যে সার্ভার সম্পর্কে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। যেমন হচ্ছে এটা হচ্ছে আপনি পিসির সামনে এখন বসে আছেন, এবং আপনি চাচ্ছেন প্রোগ্রামিং হিরো ওয়েবসাইট থেকে আপনার কোন একটা কোর্স হয়তো বা আপনি দেখতে চাচ্ছেন, কোন একটা মডিউল ভিডিও দেখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যে এখানে বসে আছেন, আপনি আপনার লগ ইন ক্রেডেন্সিয়াল হতে পারে, ইমেল পাসওয়ার্ড এগুলো হতে পারে। সো এগুলো দিয়ে আপনি প্রোগ্রামিং হিরোর সার্ভারে একটা রিকোয়েস্ট করছেন। দ্যাট মিনস এখানে একটা রিকোয়েস্ট যাচ্ছে, তারপর প্রোগ্রামিং হিরো যে সার্ভারটা আছে সেটা ডেটাবেজের সাথে একটু ইন্টারেক্ট করছে বা সার্চ করার ট্রাই করতেছে। তারপর এখানে যদি আপনার রেসপন্সটা ঠিকঠাক মতো পায়, বা আপনি যদি আসলে ভ্যালিড কোনো এখানে ক্রেডেনশিয়াল ইউজ করে থাকেন, সেক্ষেত্রে সার্ভার পরবর্তীতে রেসপন্ড করে আপনাকে একটা মানে রেসপন্ড পাঠিয়ে দিবে, যার ফলশ্রুতিতে পরবর্তীতে আপনি প্রোগ্রামিং হিরোর কোনো একটা মডিউল ভিডিও দেখতে পারেন। সো এটাই হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, আমাদের মেন কনসেপ্টটা এভাবে হচ্ছে এপিআই, ক্লায়েন্ট, রিকোয়েস্ট, রেসপন্স, সার্ভার, ডেটাবেস এগুলো কাজ করে। সো সার্ভার বেসিক্যালি হচ্ছে কয়েক ধরনের হতে পারে, যে আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বা আমরা একটা সার্ভার ক্রিয়েট করছি, সেখান থেকে হচ্ছে আমরা কোন একটা এপিআই রিকোয়েস্ট পাচ্ছি। সো এটাই বেসিক্যালি সার্ভার না। সার্ভার কয়েক ধরনের হতে পারে, যেমন হচ্ছে ওয়েব সার্ভার, যেখানে হচ্ছে আপনি নেটলিফাই এর কথা চিন্তা করতে পারেন অথবা বার্সেলের কথা চিন্তা করতে পারেন। সো এগুলো হচ্ছে হোস্টিং সার্ভার। তারপরে হচ্ছে ফাইল সার্ভার। ফর এক্সাম্পল, আপনার কম্পিউটারের মধ্যে কোন একটা ফাইল আছে এবং আপনি চাচ্ছেন ওই ফাইলটাকে দেখার জন্য। দ্যাট মিনস আপনি কোন একটা রিকোয়েস্ট করছেন, এবং পরবর্তীতে আপনি ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারছেন। সো এই যে ব্যাপারগুলো আছে, অথবা ড্রাইভের কথা চিন্তা করতে পারেন, যেখানে বিভিন্ন ধরনের ফাইলস থাকে এবং আপনি চান সেখান থেকে কোনো একটা কিছু দেখার জন্য। সো এগুলো হচ্ছে ফাইল সার্ভারের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন। এবং অ্যাপ্লিকেশন কিছু সার্ভার আছে, যেমন হোস্টিং রানিং অ্যাপ্লিকেশন ফর মেনি ইউজার্স টু অ্যাক্সেস রিমোটলি, এবং রিমোটলি বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন অ্যাক্সেস করতে পারেন, সেটা একটা কিছু হতে পারে। তারপরে একটা থাকে যেমন হচ্ছে ডেটাবেস সার্ভার, তার মধ্যে আমরা হচ্ছে মঙ্গোডিবির কথা চিন্তা করতে পারি বা এই টাইপের জিনিস। সরি, ডেটাবেস সার্ভার, হ্যাঁ এগুলো আমরা চিন্তা করতে পারি, যেমন মঙ্গোডিবি হতে পারে, মাইস্কেল হতে পারে, এগুলো। আমাদের আরেকটা কনসার্ন থাকে যে আমাদের সার্ভার এবং ডেটাবেস কি একই জিনিস কিনা। সো এটা যদি একটু বুঝতে চাই, যে সার্ভার হচ্ছে যে সার্ভিস প্রোভাইড করে তাকে বলা হয় সার্ভার, আর ডেটাবেস হচ্ছে যার কাছে ডিফারেন্ট কাইন্ডস অফ বা ডিফারেন্ট টাইপস অফ ডেটা থাকে, তাকে বলা হয় ডেটাবেস। সো সার্ভার হচ্ছে যে সার্ভিস প্রোভাইড করে, আর ডেটাবেস হচ্ছে যে বিভিন্ন ধরনের ডাটা স্টোর করে রাখে, বা যার মধ্যে লার্জ কালেকশন অফ ডেটা স্টোর থাকে। ওকে, সো আমাদের এই সার্ভার কি আমরা বুঝতে পেরেছি কিনা, জাস্ট আমরা একটু চ্যাট বক্সে যদি সবকিছু কারেক্ট থাকে বা কেউ যদি না বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা একটু বলে দিব, আর যদি বুঝে থাকি সেক্ষেত্রে রেসপন্স করার দরকার নেই। সো আমি একটু অন করে দিচ্ছি। ওকে, যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে প্রবলেম নাই, বা যদি কেউ না বুঝে থাকি সেক্ষেত্রে আমরা একটু রেসপন্ড করতে পারি।
ওকে, বেশ কয়েকটা কোশ্চেন আসছে, আমি একটু অফ করে দিচ্ছি, জাস্ট কয়েকটা কোশ্চেন একটু নিয়ে নিই আমি। ওকে, সো আচ্ছা, ডেটাবেজের যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা সামনে দেখতে পারবো, সমস্যা নেই আপাতত। এতটুকু যে ব্যাপারটা ছিল তা হচ্ছে আপনি একটু গুগল করে নিন যে সার্ভার কি কি, কারণ কিছু কিছু জিনিস আপনাদের একটু এক্সপ্লোর করতে হবে। সো ওই ব্যাপার থেকে এটা থাকলো, জাস্ট আমি টাইপ গুলো বলে দিয়েছি এখানে। ওকে, আর ওকে, সো সার্ভার হচ্ছে বেসিক্যালি যে সার্ভিস প্রোভাইড করে, যেমন হতে পারে আপনার কোন একটা নোড.জেএস এর ব্যাকএন্ড সার্ভার। আর ডেটাবেসটা হচ্ছে মঙ্গোডিবি, যেটা হচ্ছে আপনার ডেটাগুলোকে কালেক্ট করে বা স্টোর করে রাখে। আর এই সেশনের যেহেতু রেকর্ডেড ভিডিওটা চলে যাবে, সো কারো যদি রিপিটের একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট ভিডিওটা দেখে একটু নিলেই হবে। সো আমি রিপিট করছি না, জাস্ট ওই ভিডিও থেকে আপনারা একটু রিকেপ করে নেবেন। ওকে, সো আমরা একটু সামনের দিকে যেতে পারি, মোটামুটি এতটুকু পর্যন্ত কভার। ওকে, সো এর পরবর্তী যে কনসেপ্টটা তা হচ্ছে নোড.জেএস। সো সার্ভারের সাথে আমাদের যেই কনসেপ্টটা অলরেডি আসে বা আমাদের মাথার মধ্যে যে জিনিসটা আসে তা হচ্ছে নোড.জেএস। সো নোড.জেএসটা আসলে কি? সো এটার যদি আমরা একটা হিস্ট্রি জানতে চাই, আর একটা ব্যাপার এটা আপনাদের সবার একটু খেয়াল রাখতে হবে, যখন আপনি কোনো একটা ইন্টারভিউ ফেস করবেন তখন যেন কিছু একটু নিউমেরিক ভ্যালু আপনারা রাখতে পারেন। ফর এক্সাম্পল, আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলছেন, আপনি যদি একটু এজ গুলো রেখে দিতে পারেন, বা সরি ইয়ার গুলো যদি একটু রেখে দিতে পারেন আপনি, তাহলে অবশ্যই যিনি ইন্টারভিউয়ার তিনি মনে করবেন যে আপনি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানেন, আপনি এই সম্পর্কে রিসার্চ করেছেন। সো একটু হিস্ট্রি সম্পর্কে রাখা যায় কিনা অথবা কিছু নিউমেরিক ভ্যালু রাখা যায় কিনা, সো এই টাইপের একটু আপনারা একটু রিসার্চ করে নিতে পারেন ইন্টারভিউতে যাওয়ার আগে। সো ব্যাক টু জাভাস্ক্রিপ্ট হিস্ট্রি। সো 1995 থেকে 2009 পর্যন্ত, বা 9-এর এপ্রিল মাস পর্যন্ত জাভাস্ক্রিপ্টকে শুধুমাত্র একটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বা ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করা হতো। তখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো ধরনের ব্যাক এন্ডের যেই কোডগুলো আছে বা সার্ভার স্ক্রিপ্টিং যেগুলো আছে সেগুলো কিছুই করতে পারতাম না, অথবা জাভাস্ক্রিপ্টের কোনো পাওয়ারই ছিল না সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য। সো পরবর্তীতে আবার ওই সময়টার মধ্যে আমরা ডেটাবেজের কোনো কুয়েরি লিখতে পারতাম না। তারপর সার্ভারের যে রিকোয়েস্ট এবং রেসপন্সের যে ব্যাপারগুলো আছে যেগুলো আপনারা এখন অলরেডি জানেন, এই ব্যাপারগুলো সেগুলো হচ্ছে আমরা হ্যান্ডেল করতে পারতাম না। অ্যান্ড সার্ভারের যে ফাইল রাইট করার অথবা রিড করার যে একটা ব্যাপার আছে সেগুলো আমরা কিছুই করতে পারতাম না। পরবর্তীতে 2009 সালের দিকে রায়ান ডেল, যিনি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্রিয়েটর, তিনি একটা ম্যাজিক্যাল থিং ক্রিয়েট করার হচ্ছে চিন্তা ভাবনা করেছিল। এবং তিনি চেয়েছিলেন যেন হচ্ছে আমরা একই টাইমে ফ্রন্ট এন্ডের মধ্যে এবং ব্যাক এন্ডের মধ্যে জাভাস্ক্রিপ্টকে বা জাভাস্ক্রিপ্টের যে কোডিং আছে সেগুলো করতে পারি। সো তার জন্য তিনি একটা অসাম একটা জিনিস আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে নোড.জেএস। সো এটা হচ্ছে 2009 সালের মে মাসের দিকে ক্রিয়েট করা হয়। এবং পরবর্তীতে এই নোড.জেএস আবিষ্কারের পরবর্তীতে আমরা 2009 সালের পর থেকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেটাবেজের কুয়েরি লিখতে পারি, এবং সার্ভারের রিকোয়েস্ট এবং রেসপন্স গুলোকে হ্যান্ডেল করতে পারি, এবং কোন একটা সার্ভারের ফাইলকে রিড করতে পারি এবং রাইট করতে পারি। সো এটাই হচ্ছে বেসিক্যালি নোড.জেএস। সো নোড.জেএস এর কয়েকটা ফিচার আছে, বা আপনি যখন নোড.জেএস কে এক্সপ্লেন করবেন তখন এই পয়েন্টগুলো ধরে ধরে যদি এক্সপ্লেন করতে পারেন, সো এটা হচ্ছে আপনাকে অন্যরকম একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে আপনার। সো প্রথম যদি বলতে চাই, নোড.জেএস হচ্ছে একটা ওপেন সোর্স। ওপেন সোর্স দ্যাট মিনস আপনি এটার কোডগুলোকে দেখতে পারবেন। ব্যাপারটা এরকম না যে হচ্ছে আপনি কোনো একটা টুলস হয়তো বা চেঞ্জ করে দিচ্ছেন বা কোডগুলোকে দেখতে পাচ্ছেন না। সেকেন্ড যে ফিচারটা থাকতে পারে তা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। দ্যাট মিনস আপনি নোড.জেএস কে একই টাইমে ফ্রন্ট এন্ড ইউজ করতে পারবেন, ব্যাক এন্ড ইউজ করতে পারবেন, এবং কি মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। দ্যাট মিনস আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যাটফর্ম ইউজ করতে পারছেন। দ্যাট মিনস ক্রস প্ল্যাটফর্ম। থার্ড যে পয়েন্টটা থাকে নোড.জেএস সম্পর্কে তা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রান টাইম। সো এটা বোঝার জন্য আমরা একটু ব্রাউজারের একটা সিনারিও দেখতে পারি। তা হচ্ছে আমরা ব্রাউজারের কনসোলে ঠিক এইভাবে জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে রান করতে পারি, যেটা হচ্ছে আমরা আগেও রান করতে পারতাম নোড.জেএস ক্রিয়েট করার আগেও। যখন হচ্ছে ব্রাউজারের মধ্যে V8 ইঞ্জিনটা রান হতো, তো তারপর থেকে আমরা জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারে রান করতে পারতাম। কিন্তু যখন হচ্ছে নোড.জেএসটা আবিষ্কার হলো, তার পরবর্তীতে আমরা আমাদের লোকাল মেশিনের যে বিএস কোডটা আছে, সেই বিএস কোডের টার্মিনালেও আমাদের এই নোড.জেএস এর যে কোডগুলো আছে বা জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে রান করতে পারি, জাস্ট এই সিঙ্গেল একটা কমান্ড দিয়ে, বা আপনারা যেটার সাথে অলরেডি পরিচিত।
তো এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের রান টাইম, যেটা হচ্ছে আমাদের লোকাল মেশিনে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে রান করতে পারি। এবং পরবর্তী যে ব্যাপারটা নোডজেস সম্পর্কে, তা হচ্ছে অ্যালাউ সার্ভার সাইড স্ক্রিপ্টিং, যেটা আপনারা অলরেডি জানেন যে আমরা সার্ভারের কোডগুলোকে নোডজেস ইউজ করে বা নোডজেস এর মাধ্যমে লিখতে পারি। তারপর একটা হচ্ছে ফিচার যেটা, তা হচ্ছে সিঙ্গেল থ্রেডেড নন ব্লকিং। সো সিঙ্গেল থ্রেডেড নন ব্লকিং এর যে ব্যাপারটা, সিঙ্গেল থ্রেড হচ্ছে জাস্ট একটা থ্রেড বা একটা রাস্তা। আপনি চিন্তা করতে পারেন ঢাকা শহরের কোন একটা সিঙ্গেল লেন, যেখানে হচ্ছে মাল্টিপল একই টাইমে হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। সো সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে যে প্রবলেমটা, ফর এক্সাম্পল এখানে যদি কোনো একটা আহ, গাড়ি টাড়ি যদি নষ্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে পুরো রোডটা কিন্তু ব্লক হয়ে যাবে। এটাই স্বাভাবিক, কারণ এখানে হচ্ছে মাল্টিপল কোনো রোড নাই বা মাল্টিপল কোনো থ্রেড নাই যার মধ্য দিয়ে হচ্ছে গাড়িগুলো পাস হয়ে যাবে। বাট জাভাস্ক্রিপ্ট এট এ টাইম সিঙ্গেল থ্রেড এবং হচ্ছে নন ব্লকিং। তার মানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি এই টাস্কটার ক্ষেত্রে একটু সময় লাগে বা টাইম কনজিউমিং হয়, তারপরেও হচ্ছে টাস্ক 1 টাস্ক 2 কমপ্লিট হতে পারে। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড অ্যান্ড নন ব্লকিং। মাল্টি থ্রেডেডটা দেখতে কিরকম হয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আছে যেগুলো হচ্ছে মাল্টি থ্রেডেড। সো এগুলো কিরকম হয়, জাস্ট এরকম বিভিন্ন ধরনের লেন থাকে যার মধ্য দিয়ে টাস্কগুলো কমপ্লিট হতে পারে। সো জাভাস্ক্রিপ্টের এটা একটা অসাম ফিচার যে হচ্ছে সিঙ্গেল থ্রেডেড অ্যান্ড নন ব্লকিং। সো এটা কিভাবে কাজ করে এটা জাস্ট আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন, যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে, বা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা কিভাবে কাজ করে, বা ইভেন্ট লুপটা কিভাবে কাজ করে। জাস্ট এটা একটু সার্চ করে নিলে আপনারা পেয়ে যাবেন। জাস্ট এটা একটু এক্সপ্লোর করে নেবেন। সো এটা ছিল সিঙ্গেল থ্রেড অ্যান্ড নন ব্লকিং। তারপরে হচ্ছে আরেকটা ফিচার আছে, তা হচ্ছে ক্যাপাবল অফ এসিনক্রোনাস আইও। দ্যাট মিনস আপনি যখন হচ্ছে মোবাইলের বিভিন্ন ধরনের চ্যাট অ্যাপ্লিকেশন ইউজ করেন, তখন দেখবেন একই সময়ে ইনপুট আউটপুট এগুলো হচ্ছে আহ, একই সাথে হচ্ছে, ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে কোন একটা মেসেজ। সো এই টাইপের অ্যাপ্লিকেশনের জন্য আপনি নোডজেসটাকে ইউজ করতে পারেন। এন্ড আরেকটা যেটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, যেটা আমি এখন এক্সপ্লেন করছি না, যেটা জাভাস্ক্রিপ্টের একটা টপিক ছিল, যেটা নোডজেস এর মধ্যেও কাজ করে। সো এই ফিচারটা আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন, এখান থেকে আপনারা এই সিঙ্গেল থ্রেডেড এন্ড নন ব্লকিং এর এই ফিচারটাও এক্সপ্লোর করে ফেলতে পারবেন। সো মোটামুটি এই ছিল নোড জেএস এর ব্যাপারগুলো। হ্যাঁ, সো আপনি হচ্ছে এখন একটু যদি সামারি টানেন, সো নোড জেএস কে যদি আমরা একই কথায় বলতে চাই, সো এক কথায় আমরা বলতে পারি নোড জেএসটা হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট প্লাস একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। সো এটাই হচ্ছে বেসিক্যালি নোড জেএস। সো আমরা কি নোড জেএসটা কি বুঝতে পারছি কিনা, যদি কেউ না বুঝে থাকি সেক্ষেত্রে আমরা একটু রেসপন্ড করব বা একটু চ্যাটে জানিয়ে দিতে পারি। আচ্ছা, যেহেতু সেশনটা আমাদের অনেক বেশি লেন্দি হয়ে যাবে, সেক্ষেত্রে আমি রিপিট করছি না। আপনারা প্লিজ আপনারা যখন ভিডিওটা আপলোড হবে তখন আরেকবার একটু দেখে নেবেন। সো আমি যতটুকু চেষ্টা করছি যে এক্সপ্লেইন ভাবে বলার, রিপিট করলে সেক্ষেত্রে আমাদের হয়তো বা আপকামিং কিছু টপিকস মিসিং হয়ে যেতে পারে। সো এই কারণে আমি আর এক্সপ্লেইন করছি না রিপিটলি। আর ইভেন্ট ড্রিভেনের যে আর্কিটেকচারের যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে আপনারা জাস্ট একটু সার্চ করেন যে জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে বা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা কি, জাস্ট পেয়ে যাবেন এটা। নোডজেস ডেভেলপারের কাজ হচ্ছে ভাইয়া ব্যাকএন্ড ডেভেলপ করা। আচ্ছা, আমরা কোডে যখন যাব তখন অবশ্যই দেখতে পারবো যে নোডজেস দিয়ে আমরা কতটুকু কাজ করি। তো ওকে, ঠিক আছে, মোটামুটি খাবার। সো আমরা নেক্সট এর দিকে একটু যাচ্ছি। সো নোডজেস সম্পর্কে তো আমরা অনেক কিছু জানলাম, যে হচ্ছে এটার মাধ্যমে আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিং করতে পারি। সো এখন কোশ্চেন আসতে পারে, যেহেতু জাভা নোডজেস এর প্রাইমারিলি যে ইন্টেনশনটা ছিল যে আমরা নোডজেস কে সার্ভার সাইডে রান করব বা সার্ভার সাইড স্ক্রিপ্টিং করব, সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেস জেএসটা কি ধরনের ফেসিলিটি আনছে, বা আমরা কেন এক্সপ্রেস জেএসটা ইউজ করবো। এটা ইন্টারভিউ খুবই একটা কমন কোশ্চেন, যে হচ্ছে আমরা কেন এক্সপ্রেস জেএস ইউজ করি। সো এক্সপ্রেস ডিএস এর এই ডকুমেন্টেশনটা জাস্ট আপনারা যদি এক্সপ্রেস ডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যান বা ডকুমেন্টেশনে যান, সেখানে হচ্ছে পেয়ে যাবেন। এক্সপ্রেস ডিএস এর সাহায্যে আমরা খুবই মিনিমাল এবং ফ্লেক্সিবল ওয়েতে কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের সার্ভার হতে পারে, সেগুলো হচ্ছে ক্রিয়েট করতে পারি। আর এপিআই ক্রিয়েটের ক্ষেত্রে আমরা ইজি অ্যান্ড কুইকলি হচ্ছে এপিআই গুলো ক্রিয়েট করতে পারি। আরেকটা ব্যাপার থাকে যে এটা হচ্ছে খুব থিন লেয়ারে কাজ করে, যার কারণে এটার পারফরমেন্সটা অনেক বেশি বেটার থাকে। আর মিডল ওয়্যারের একটা কনসেপ্ট থাকে। সো মিডল ওয়্যার কি সেটা হচ্ছে আমরা কোডে আরেকবার একটু দেখার চেষ্টা করব, অথবা আপনারা অলরেডি কোর্সে শিখে আসছেন, এক্সপ্লোর করবেন। সো এই ব্যাপারে আমরা হচ্ছে একটু পরবর্তীতে দেখতে পারবো।
সো এটা তো বুঝলাম যে হচ্ছে এক্সপ্রেস যে বিভিন্ন ধরনের ফেসিলিটিস হয়, বাট আমি এখন আমার কোশ্চেন আসতে পারে, যেহেতু আমি নোট জেস দিয়ে সার্ভার ক্রিয়েট করতে পারি, সো আমি এক্সপ্রেস জেসটা কেন শিখবো? সো আমার মধ্যে কোশ্চেনটা থাকতেই পারে। সো এখন যদি একটু দেখে ফেলি আমরা, যে হচ্ছে যখন আমরা এক্সপ্রেস জেস ছাড়া কোন একটা সার্ভার ক্রিয়েট করতে যাই, তখন আমরা কিভাবে একটা সার্ভার ক্রিয়েট করি, বা নোটজেস দিয়ে বা নোটজেস দিয়ে আমরা কিভাবে একটা সার্ভার ক্রিয়েট করতে পারি। সো র নোটজেস দিয়ে আমরা যদি সার্ভার ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে এইচটিটিপি কে রিকোয়ার করতে হবে। রিকোয়ারের সাথে আপনারা অলরেডি পরিচিত, বা ফ্রন্ট এন্ডে আপনারা যেটা হচ্ছে ইম্পোর্ট করেন, সেটাই হচ্ছে ব্যাক এন্ডে এসে রিকোয়ার হয়ে গেল। বা মডিউল কমন যেটা আছে সেটা সেখানে হচ্ছে ইম্পোর্ট সিনট্যাক্সটা ইউজ করা হয় না, রিকোয়ার সিনট্যাক্সটা ইউজ করা হয়। তারপর হচ্ছে রিকোয়ার করার পরবর্তীতে যে কাজটা, তা হচ্ছে আমাদের একটা সার্ভার ক্রিয়েট করতে হয়। সো তার জন্য এই রিকোয়ার যে আমরা এসটিটিপিটাকে করেছি, তার মধ্যে একটা মেথড থাকে ক্রিয়েট সার্ভার। সো এর মধ্যে আমাদের একটা ফাংশন রান করে ফেলতে হয়, এবং লিসেনের যে ব্যাপারটা থাকে, যেটা হচ্ছে আপনার নোট জেস বলেন আর এক্সপ্রেস জেস বলেন, সেখানে হচ্ছে দুইটার মধ্যে ইউজ করা হয়। সো এখানে তো একটা ব্যাপার গেলো, এটা হচ্ছে আমরা যখন নোট জেস দিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, আহ, তখন হচ্ছে এরকম একটা সিনারিও থাকে। এবং পরবর্তীতে যদি দেখি আমরা এক্সপ্রেস জেস দিয়ে যখন একটা সার্ভার ক্রিয়েট করব, তখন কি কি লেখা লাগে। তখন জাস্ট আমরা এক্সপ্রেস জেস কে রিকোয়ার করে কল করে দিলে আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে যাবে, এন্ড দেন পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে রান করে ফেলতে পারবো। এখানে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন থাকে যে আমরা অ্যাপ ডট লিসেন কেন ইউজ করি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। হয়তো বা এটা আমরা পরবর্তীতেও দেখবো, জাস্ট এখান থেকে একটু আরেকবার বুঝে ফেলতে পারি, বা আমরা যখন সার্ভার ক্রিয়েট করবো তখনই বুঝতে পারি। So, আপাতত স্কিপ করলাম, এটা আমরা পরবর্তীতে দেখবো। সো আপাতত এই দুইটা জিনিসের উপরে ফোকাস করতে পারি, যে হচ্ছে নোটজেস দিয়ে আমরা যখন একটা সার্ভার ক্রিয়েট করতে যাচ্ছিলাম, তখন আমাদের অনেক বেশি কোড লেখা লাগতো, যে হচ্ছে রাইট হেড রাইট, তারপরে হচ্ছে ইন করা লাগতো, তারপরে হচ্ছে সার্ভারের একটা লিসেন করা লাগতো। সো এই টাইপের একটা কাজ করা লাগতো। আর আমরা যখন এক্সপ্রেস দিয়ে দিয়ে করছি, তখন আমাদের কোনো টেনশনই নেই, জাস্ট এক্সপ্রেসকে কল করে দিলেই তার পরবর্তীতে আমরা জাস্ট লিসেন করে অ্যাপটাকে রান করে ফেলতে পারবো, বা একটা সার্ভার ক্রিয়েট করে ফেলতে পারবো। সো এখানে মেবি তেমন একটা ডিফারেন্স মনে হচ্ছে না, জাস্ট একটু ডিফারেন্স মনে হচ্ছে। বাট আপনি যদি এই সিনারিওটা একটু দেখেন, সো যেখানে হচ্ছে আমরা মোটামুটি লেভেলের একটা 3 to 4 রাউটস এর একটা অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে এজ ইউজুয়াল এইচটিটিপিটাকে রিকোয়ার করা লাগবে। যখন আমরা নোটজেস দিয়ে একটা সার্ভার ক্রিয়েট করতে যাব, তখন হচ্ছে আমাদের এইচটিটিপিকে হচ্ছে রিকোয়ার করা লাগবে। দেন হচ্ছে একটা হোস্ট নেম আপনি চাইলে ডিক্লেয়ার করতে পারেন, এন্ড হচ্ছে পোর্ট নেম, যেগুলো হচ্ছে আমরা জাস্ট ভেরিয়েবল হিসেবে অ্যাড করি এখানে। এর পরবর্তীতে ওই আগের মতোই, যে সার্ভার ক্রিয়েট করতে গেলে এইচটিটিপির মধ্যে একটা মেথড আছে ক্রিয়েট সার্ভার, এটাকে ইউজ করা লাগে। দেন হচ্ছে মেইন প্রবলেমটা, যেটা হচ্ছে এক্সপ্রেস জেএস আমাদের সলভ করে দেয়, তা হচ্ছে রাউটিং। সো রাউটিং এর ক্ষেত্রে আপনি যদি নোট জেএস ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ই ফিল্ডস কন্ডিশন যেটা আছে সেটাকে ইউজ করতে হবে। সো তার জন্য হচ্ছে আপনি প্রথমে লিখবেন যে ইফ পাথ ইকুয়াল যদি এটা হয়, তাহলে আমি হচ্ছে এই কাজ করব, আবার পাথ ইকুয়াল যদি এটা হয়, তাহলে আমি এই কাজ করবো। সো এইভাবে হচ্ছে আপনাকে ফুল অ্যাপ্লিকেশনের রাউটিংটা হ্যান্ডেল করতে হবে, এবং পরবর্তীতে লিসেন করার যে ব্যাপারটা আছে। বাট আমরা যদি এক্সপ্রেস জেএস ইউজ করি, সেক্ষেত্রে আমরা জাস্ট অ্যাপের মধ্যে বা এক্সপ্রেসকে যখন কল করছি, তাকেই তো আমরা অ্যাপের মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছিলাম। সো এই অ্যাপের মধ্যে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ মেথড পেয়ে যাব। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের গেট মেথড থাকে, ইউজ মেথড থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট বা ক্রাউড অপারেশন যে মেথড গুলো আছে, সেগুলো আমরা অলরেডি পেয়ে যাব। সো এখানে হচ্ছে আমাদের ই ফিল্ডস কন্ডিশন দিয়ে কোনো একটা রাউটিং হ্যান্ডেল করা লাগে না। এবং পরবর্তীতে ওই নোট জেএস এ বলেন আর এক্সপ্রেস জেএস বলেন, দুইটার মধ্যে হচ্ছে লিসেনের একটা ব্যাপার থাকে। সো এইভাবে হচ্ছে আমরা একটু চিন্তা করতে পারি যে আমরা যখন র নোট জেএস দিয়ে কোডটা করছি, তখন আমাদের অনেক বেশি কমপ্লেক্স কোড লেখা লাগছে, বা রাউটিং হ্যান্ডেলটা অনেক বেশি প্রবলেম হয়ে যায়, বা এখানে হচ্ছে মিডলওয়্যার হ্যান্ডেল করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। বাট এক্সপ্রেস জেএস এর ক্ষেত্রে আমরা খুব ইজিলি কোনো একটা মিডলওয়্যারকে হ্যান্ডেল করতে পারি, অথবা কোনো রাউটিংকে হ্যান্ডেল করতে পারি। সো এখন যদি একটু ডিফারেন্সটা দেখে ফেলি, যে নোট জেএস এবং এক্সপ্রেস জেএস এর মধ্যে ডিফারেন্সটা কি, বা এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু এভেলেবল থাকে। সো এটা হচ্ছে আমরা জাস্ট একটু খেয়াল করতে পারি যে এক্সপ্রেস জেএস এর যে পারপাসটা, প্রাইমারিলি পারপাসটা হচ্ছে এটা একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে হচ্ছে আপনি সার্ভার স্ক্রিপ্টিং করবেন। আর নোট জেএস এর পারপাসটা হচ্ছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রান টাইম, যার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট রান করে আপনার লোকাল মেশিনে। সেকেন্ড যেটা, তা হচ্ছে এক্সপ্রেস জেএসটা বা নোট জেএস এর উপর হচ্ছে বিল্ড করা হয়েছে, অ্যান্ড সরি এক্সপ্রেস জেএসটা হচ্ছে নোট জেএস এর উপর বিল্ড করা হয়েছে, অ্যান্ড নোট জেএসটা হচ্ছে ক্রোমের বিট ইঞ্জিনের উপর বেস করে ভিত্তি করা মানে বিল্ড করা হয়েছে। অ্যান্ড এক্সপ্রেস জেএস এর মেইন ফোকাসটা হচ্ছে তার মাধ্যমে দিয়ে আমরা হচ্ছে সার্ভার সাইড ডেভেলপমেন্ট করি। বাট নোট জেএস এর যেই ফোকাসটা, তা হচ্ছে প্রাইমারিলি ফোকাসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং। ফর এক্সাম্পল, আপনি একটা জাভাস্ক্রিপ্টের কোনো একটা প্রবলেম সলভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বিএস কোডটাকে ইউজ করবেন, বা আদার কোনো কোড এডিটর ইউজ করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে
নোডজেস যদি ইনস্টল না করেন সেক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্টে আপনার লোকাল মেশিনে রান করতে পারবেন না। সো জাভাস্ক্রিপ্টের যে প্রোগ্রামিংটা তা হচ্ছে নোডজেস দিয়ে আপনি করতে পারেন, বা এটাই হচ্ছে তার প্রাইমারি ফোকাস। এরপরে আরেকটা ব্যাপার থাকে যে কি ফিচার। সো এক্সপ্রেস জেএস এর কি ফিচার গুলো হচ্ছে রাউটিং করা যায়, মিডলওয়্যার ইউজ করা যায়, টেমপ্লেটিং করা যায়। আর নোড জেএস এর ক্ষেত্রে নন ব্লকিং আইও, যেটা আমরা অলরেডি জানি যে হচ্ছে সিঙ্গেল লাইন, ওই একটা ব্যাপার ছিল ওইটা। আর ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং। আর ইউজ কেসের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, এন্ড হচ্ছে রেস্টফুল এপিআইস ক্রিয়েট করি এক্সপ্রেস জিএস দিয়ে। আর নোড জেএস দিয়ে আমরা হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং করতে পারি, বিভিন্ন ধরনের কমান্ড লাইন টুল ইউজ করতে পারি। সো এই হচ্ছে বেসিক্যালি নোড জেএস এন্ড এক্সপ্রেস জেএস এর ডিফারেন্সটা। সো মোটামুটি এই পর্যন্ত কি আমাদের কাভার কিনা? যদি কাভার থাকে সেক্ষেত্রে প্রবলেম নাই। আর রিপিটিং এর ব্যাপারটা হচ্ছে আপনি যেহেতু ভিডিওটা পেয়ে যাবেন, সো আরেকবার একটু দেখে নেবেন কাইন্ডলি। সো রিপিট করা হচ্ছে না। এই টাইপের কোশ্চেন ছাড়া যদি কারো কোনো কোশ্চেন থাকে, চাইলে একটু চ্যাট বক্সে শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আপনারা অনেকে দেখলাম যে লিখছেন যে রেকর্ডেড ভিডিও দেওয়া হয় না। আপনাদের রেকর্ডেড ভিডিওটা দেওয়া হয়, কারণ আজকের আজকের সেশনের যে পোস্টটা ছিল, যেটা গতকালকে করা হয়েছে, ওইটার কমেন্টে হচ্ছে আপনার রেকর্ডেড ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। সো আপনাদের যদি সেটা দরকার হয়, সেখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারেন। ওকে, সো বেশ কয়েকটা কোশ্চেন আসছে তো এখান থেকে। আচ্ছা, উইদাউট এক্সপ্রেস জিএস দিয়ে কিভাবে রাউটিং করতে হয় সেটা এক্সপ্লোর করতে হবে, as আমরা এটা কি ইউজ করি না। আচ্ছা, আমরা নোড জেএস যখন ইউজ করি, বা এটা সাধারণত ইউজ করা হয় না এখন, এক্সপ্রেস জেএস বা আদার যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলো দিয়েই আমাদের ডেভেলপমেন্ট গুলো করা হয়। বাট আপনি যদি নোড জেএস দিয়ে, নোড জেএস দিয়ে যদি আপনি একটা সার্ভার ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি ই ফিল্স কন্ডিশনটা ইউজ করতে হবে, যেটা আমি অলরেডি দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড ডিফারেন্ট বিটুইন লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আপনি জাস্ট গুগলে সার্চ করেন, সেম কোয়েরিটা পেয়ে যাবেন। অ্যান্ড রেস্টফুল এপিআই কি? রেস্টফুল এপিআই হচ্ছে এটা আপনি সার্চ করেন পেয়ে যাবেন। তেমন আহ, আচ্ছা ঠিক আছে, স্ক্রিপ্টিং এর ব্যাপারটা এটা হচ্ছে জাস্ট কোডিং যেটা করছেন, বা কোড যেটাকে বলা হয় ওটাকে হচ্ছে আপনি স্ক্রিপ্টিং হিসেবে ধরতে পারেন। ওকে, সো বেসিক কোশ্চেন। সো আপনারা জাস্ট আরেকবার একটু যদি রিপিট করে নেন ভিডিওটা দেখে, যদি কারো কোনো কনসেপ্টে প্রবলেম হয় সেক্ষেত্রে আরেকবার একটু রিপিট করে নিলে আই গেস কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আমরা একটু সামনের দিকে যেতে পারি। সো পরবর্তী যে ব্যাপারটা আমাদের ব্যাকএন্ড কম্পোনেন্টের, তা হচ্ছে ডেটাবেস। সো ডেটাবেজের ক্ষেত্রে আমাদের ডেটাবেসটা আসলে কি? ডেটাবেসটা হচ্ছে ডেটা কন্টেইনার। এটা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে ইলেকট্রনিক্যালি স্টোরড ইন এ কম্পিউটার সিস্টেম, যেটা হচ্ছে মানে কোনো একটা ডেটাকে স্টোর করে রাখা হয়। সো ডেটাবেজের মধ্যে ডেটাগুলো যে কোনো ফরম্যাটের হতে পারে। সো আপনারা যদি একটু মঙ্গোডিবির ক্ষেত্রে কোন একটা কালেকশন বা কোন একটা ডেটা ফিল্ডের যদি একটু রাইটের দিকে যদি একটা অ্যারো সাইন থাকে, সো ওটার মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা টাইপ থাকে। দ্যাট মিনস আপনি ওই সকল টাইপের ডেটাই এখানে স্টোর করতে পারবেন। সো ম্যাক্সিমাম ডেটাবেস গুলো এরকম যে আপনি হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ডেটাকে স্টোর করতে পারেন। অ্যান্ড হচ্ছে ইটস এ কালেকশন অফ রেকর্ডস, এটা তো বোঝাই যাচ্ছে। অ্যান্ড দেন ডেটাবেজের মাধ্যমে আপনি হচ্ছে ইজিলি কোন একটা ডেটাকে অ্যাক্সেস করতে পারেন, মডিফাই করতে পারেন, প্রোটেক্টেড করতে পারেন, এন্ড অ্যানালাইজ করতে পারেন। অ্যান্ড কিছু ডেটাবেজের টাইপ দেওয়া আছে, যেমন হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, সেন্ট্রালাইজড ডেটাবেস, অ্যান্ড হচ্ছে ক্লাউড ডেটাবেস আছে, নোস্কিউএল, এসকিউএল আছে। সো এই ব্যাপারগুলো আছে। সো ডেটাবেজের ক্ষেত্রে আমাদের যে কমন একটা কনসার্ন থাকে তা হচ্ছে, বা কমন কোশ্চেন থাকে যে এসকিউএল এন্ড হচ্ছে নো এসকিউএল ডেটাবেজের মধ্যে পার্থক্য কি, বা এই দুই বিষয় দুইটা বিষয় কি। সো এসকিউএল ডেটাবেসটাকে যদি আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে বোঝার চেষ্টা করি, সো এইটা বোঝার জন্য আমরা মেবি নোএসকিউএল ডেটার ক্ষেত্রে একটু সাহায্য নিতে পারি। সো নোএসকিউএল ডেটার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হয় তা হচ্ছে, আহ, আমরা কোন একটা ডেটাকে যখন হচ্ছে স্টোর করি বা কালেকশন হিসাবে তাকে আমরা অবহিত করি। বাট আপনি যদি এসকিউএল এর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে টেবিল হিসাবে চিন্তা করা হয় কোন একটা ডেটাকে, ডেটা স্টোরকে। সো এটাই হচ্ছে প্রাইমারিলি। আর এখানে হচ্ছে সবগুলো ডেটাকে টেবিউলার ওয়েতে সাজানো হয়, এবং একটা টেবিল আরেকটা টেবিলের সাথে ইন্টার কানেক্টেড থাকে। যেমন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই টেবিলের সাথে এই টেবিলটা কানেক্টেড ওয়ান টু মেনি, এন্ড এখানে আবার এই দুইটা টেবিল কানেক্টেড ওয়ান টু মেনি, আবার প্রত্যেকটা টেবিল কিন্তু এখানে ওয়ান টু মেনি কানেকশনে আছে। দ্যাট মিনস প্রত্যেকটা টেবিলে এখানে একটা কানেকশন আছে, বা ডেটা কালেকশন গুলোর মধ্যে একটা কানেকশন মেনটেন করা হয় বা রিলেশন মেনটেন করা হয়। এই কারণে এসকিউএল ডেটাবেজের মেন থিওরিটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস বলা হয়ে থাকে সাধারণত। সো এখানে হচ্ছে আরেকটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন সিমিলার ওয়েতে।
সো এসকিউএল এর যদি ফুল মিনিংটা একটু আমরা বোঝার চেষ্টা করি, তা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, বা এসকিউএল হচ্ছে সাধারণত একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা হচ্ছে ডেটাবেজের কোয়েরি গুলো লিখতে পারি, বা রিলেশনাল ডেটাবেজ যেগুলো আছে তার কোয়েরি গুলো আমরা লিখতে পারি, যার মাধ্যমে পরবর্তীতে আমরা রিলেশনাল ডেটাবেজের সাথে ডিলিং করব। এবং এই এসকিউএল ডেটাবেসটা হচ্ছে হাইলি স্ট্রাকচার্ড টেবিল, মানে আমি যেটা অলরেডি বলেছি যে এসকিউএল এর মধ্যে বা রিলেশনাল ডেটাবেজের মধ্যে টেবিউলার ওয়েতে সবগুলো ডেটাকে সাজানো হয়ে থাকে। অ্যান্ড পরবর্তীতে যে ব্যাপারটা আছে তা হচ্ছে প্রত্যেকটা রো রিফ্লেক্ট করে একটা ডেটা এন্টিটিকে। সো এদিকে যদি আমরা একটু যাই, সো এখানে প্রত্যেকটা রো একটা ডেটার এন্টিটিকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, আর প্রত্যেকটা কলাম হচ্ছে এক একটা স্পেসিফিক ফিল্ডকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। এটা যদি আমরা একটু নর্মাল একটা অবজেক্ট দিয়ে চিন্তা করি, ফর এক্সাম্পল আপনি হচ্ছে উম, একটা অবজেক্টের কথা চিন্তা করতে পারেন, যেমন হচ্ছে একটা ইউজার একটা অবজেক্ট হতে পারে যার মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ ফিল্ড থাকে, যেমন হচ্ছে নেম, ইউজার নেম, তারপরে হচ্ছে রুল, তারপর মোবাইল নাম্বার, এই টাইপের কিছু ইনফরমেশন থাকতে পারে। সো সেখান থেকে এন্টিটির যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে এসকিউএল এর ক্ষেত্রে রো হ্যান্ডেল করে, আর স্পেসিফিক যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন যে ফিল্ড গুলো আছে সেগুলো হচ্ছে কলাম হ্যান্ডেল করে। আর হচ্ছে এই এসকিউএল এর মাধ্যমে আমরা হচ্ছে ক্রিয়েট, স্টোর করতে পারি, আপডেট করতে পারি, জাস্ট ওই মঙ্গোডিবির মতো আমরা যেভাবে হচ্ছে ক্রাড অপারেশন গুলো করি সেগুলো হচ্ছে সবই করা যায় আমাদের এই রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে, মানে এসকিউএল ল্যাঙ্গুয়েজ দিয়ে। এবং কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে মাইস্কেল হতে পারে, ওরাকেল হতে পারে। তো এগুলো হচ্ছে এক্সাম্পল এসকিউএল এর ক্ষেত্রে। আর নোস্কুলের ক্ষেত্রে যেটার সাথে আমরা অলরেডি পরিচিত, একটা ডেটাবেস, তার মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ কালেকশন থাকে এবং প্রত্যেকটা ডকুমেন্টকে দেখতে একটা জেসনের মতো লাগে, বাট এগুলো হচ্ছে ডকুমেন্টস। এবং নোএসকিউএল এর ক্ষেত্রে আমরা যদি আরেকটু চিন্তা ভাবনা করি যে নোএসকিউএল বিষয়টা কি, সো নোএসকিউএল হচ্ছে নন টেবিউলার ডেটাবেস, যেখানে হচ্ছে কোনো টেবিউলার ফরম্যাট ইউজ করা হয় না। ডিফারেন্ট কাইন্ডস অফ আপনি হচ্ছে নন রিলেশনাল ডেটা হচ্ছে এখানে স্টোর করবেন, যার সাথে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। আর এটা হচ্ছে জয়েন্টস এন্ড ইজি টু স্কেল। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ডেটার সাথে আরেকটা ডেটা জয়েন করি না, বাট আপনি যখন ক্ষেত্রে এরকম কোনো কিছু মেনটেন করা হয় না। আর মেজর পারপাস হচ্ছে নোএসকিউএল ডেটাবেজের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড স্টোর, দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা কালেকশনের জন্য স্পেসিফিক কিছু স্টোর থাকবে, যে হচ্ছে আরেকটা স্টোরের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। ওকে, মোটামুটি এখন আমরা হচ্ছে এসকিউএল এন্ড হচ্ছে নোএসকিউএল এর একটু ডিফারেন্সটা দেখে ফেলতে পারি। সো এসকিউএল এন্ড হচ্ছে নোএসকিউএল এর মধ্যে ডিফারেন্স যেগুলো, তা হচ্ছে প্রাইমারিলি এসকিউএল যে ডেটাবেস আছে তাকে বলা হয় আরডিবিএমএস, দ্যাট মিনস রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর নোএসকিউএল এর ক্ষেত্রে তাকে বলা হয় ডিবিএমএস, বা সরি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ফুল ফর্ম, এখানে হচ্ছে নন ডিক্লারেটিভ কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে এখানে। আর হচ্ছে মোটামুটি টেবিউলার বেসে সাজানো থাকে, ইনফরমেশনটা আছে। আর এখানে হচ্ছে এখানে যে ডকুমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে কি ভ্যালু পেয়ার্স থাকে, অ্যান্ড গ্রাফ ডাটাবেস থাকতে পারে। সো এখানে মেইন আপনি যেটা ধরতে পারেন যে নোএসকিউএল এর ক্ষেত্রে আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে রাখি ডেটাগুলোকে, আর আমরা যখন এসকিউএল এর কথা চিন্তা করি তখন হচ্ছে আমরা ডেটাগুলোকে একটা টেবিলার ওয়েতে হচ্ছে সাজিয়ে রাখি। আর এসকিউএল এর ক্ষেত্রে একটা প্রিডিফাইন্ড একটা স্কিমা বানাতে হয়, যেটা হচ্ছে আপনারা যদি কেউ মঙ্গুস এক্সপ্লোর করে থাকেন সেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্কিমা বানিয়ে থাকি। স্কিমাটা কি? স্কিমা হচ্ছে আমরা যখন কোন একটা কালেকশনের মধ্যে কোন একটা ডেটাকে রাখবো তখন ডেটাটা কোন ফরম্যাটে রাখবো, অনেকটা টাইপ স্ক্রিপ্টের মতো। যেমন হচ্ছে টাইপ স্ক্রিপ্ট আপনি যখন ইউজ করেন তখন কিন্তু বলে দেন যে ইউজারের মধ্যে নেম থাকতে হবে, রুল থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে, বা এই যে ডেটার যে একটা টাইপ। সো এইটা হচ্ছে স্কিমা আপনি এই হিসাবে চিন্তা করতে পারেন, যেটা হচ্ছে নোএসকিউএল এর ক্ষেত্রে এরকম কোনো স্কিমার দরকার হয় না, বাট এসকিউএল এর ক্ষেত্রে এই স্কিমাটা দরকার হয়। সো মোটামুটি আমাদের এসকিউএল নোএসকিউএল আমরা শিখলাম। এখন হচ্ছে মঙ্গোডিবিটা আমরা একটু দেখে ফেলবো, যে ইন্টারভিউতে যদি কোশ্চেন আসে যে মঙ্গোডিবি কি, তখন যেন আমরা না বলি যে মঙ্গোডিবি একটা ডেটাবেস, এতটুকু বলে যেন আমরা শেষ না করে দিই অ্যান্সারটা। সো এখানে হচ্ছে আমরা বলতে পারি মঙ্গোডিবি যে ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম, দ্যাট মিনস হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক হতে পারে, বিভিন্ন ধরনের সার্ভার হতে পারে, তার সাথে আপনি মঙ্গোডিবি কানেক্ট করতে পারেন। অ্যান্ড হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডকুমেন্ট ডেটাবেস, দ্যাট মিনস হচ্ছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন থাকে, মানে ডিস্ট্রিবিউটেড ডকুমেন্ট থাকে এখানে। আর হচ্ছে এখানে একটা ব্যাপার আছে যে হচ্ছে মঙ্গোডিবি এটার মাধ্যমে হচ্ছে এটা ডেভেলপ করা হয়েছে, সো এই তেমন ইনফরমেশন এগুলো ইম্পর্টেন্ট না। তারপরে আরেকটা ইনফরমেশন আছে এখানে, তা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজ। আচ্ছা, এই আরডিবিএমএস এর যে ব্যাপারটা আছে যেটা আমরা অলরেডি এসকিউএল এ দেখে এসেছি, সো এটা হচ্ছে ওইরকম কোনো কিছু না। এখানে হচ্ছে ডেটাবেসটা ম্যানেজ করা হয় হচ্ছে ডিবিএমএস দিয়ে।
এটা একটু খেয়াল রাখতে পারেন। আর এই ডেটা স্কিমার কোনো দরকার হয় না, এরকম একটা ইনফরমেশন আছে। আর এখানে হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসাবে ডেটাগুলোকে রাখা হয়, সাধারণত হচ্ছে টেবিউলার ওয়েতে বা রো কলামস এগুলোতে রাখা হয় না। সো এই ব্যাপারগুলো আছে মঙ্গোডিবির ডিবির ক্ষেত্রে, আপনি চাইলে এই পয়েন্টগুলো রাখতে পারেন। এখন মঙ্গোডিবির ক্ষেত্রে আমরা যখন কোন একটা কালেকশন রাখি বা কোন একটা ডকুমেন্টের মধ্যে কি কি ইনফরমেশন থাকে, ফর এক্সাম্পল একটা, সো এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সাধারণত ফিল্ডস বলা হয় এগুলোকে। আর এগুলোকে বলা হয় ভ্যালু, ফিল্ডস এন্ড ভ্যালু। আর এগুলো মিলে এটা হচ্ছে একটা ডকুমেন্ট। তো মোটামুটি আমরা এই টপিকটা হয়তো বা একটু পরে দেখবো, টোকেনের যে বিষয়টা আছে। বাট এতটুকু পর্যন্ত আমাদের কি কার কোনো প্রবলেম আছে কিনা ডেটাবেস নিয়ে, একটু চাইলে আপনারা চ্যাট বক্সে শেয়ার করতে পারেন। আচ্ছা, ফয়সাল ভাইয়ের মেবি একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে, আমরা একটু ধৈর্য ধরি, হ্যাঁ। আচ্ছা, আমি কি খুব বেশি সময় মিস করছি কিনা, বা কতটুকু মিস হয়েছে? আমার মাইক্রোফোনটা মিউট দেখলাম। না, বেশি কিছু হয় নাই, কয়েকটা কোয়েশ্চেন আসছে। মানে কোয়েশ্চেন ছিলেন তো, কোয়েশ্চেন আচ্ছা, আসছে ওই আর কি, miss হয়নি। ওকে। সো কয়েকটা কোশ্চেন আসছে অলরেডি যে ইপি, আচ্ছা ওগুলো ছিল আগের মেবি। ওকে, কিছুটা মেবি ফাস্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের টাইমিং এর একটা ইস্যু থাকে, সো ওই কারণে আমি চেষ্টা করছি যে একটু ফাস্ট করার জন্য। ওকে, ঠিক আছে, এটা ব্যাপারে আমি একটু খেয়াল রাখবো। আর এসকিউএল নো স্কিউএল এর যে ব্যাপারটা আছে সেটা আমি অলরেডি এক্সপ্লেন করছি, বাট ওই এক্সপ্লেনেশনটা কি ছিল কিনা বা আমি কি মিউট ছিলাম কিনা নাজবুল ভাই? এক্সপ্লেনেশন ছিল, ওকে, ঠিক কোয়েশ্চেন আছে। নেওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মেবি সামনের দিকে মুভ ফরওয়ার্ড করতে পারি। সো ওকে, সো আমরা এখন একটা সার্ভার ক্রিয়েট করা দেখব, যেটা আপনারা অলরেডি সার্ভার ক্রিয়েট করতে জানেন। বাট আমি এখানে হচ্ছে একবার বেসিক থেকে স্টার্ট করতে পারি, বা বেসিক কনসেপ্ট যেগুলো হচ্ছে আপনাদের ইন্টারভিউর জন্য রিকোয়ার্ড বা প্রয়োজন পড়ে। সো ওই অনুসারে আমরা একটা সার্ভার ক্রিয়েট করে ফেলবো।
সো তার জন্য আমি একটা সার্ভার ক্রিয়েট করতে গেলে আমার বেসিক্যালি কি লাগে? আমি যদি একটা এক্সপ্রেস কি ইনস্টল করে নিই তাহলে আমার একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে একটা এক্সপ্রেস, তো অবশ্যই আমাকে হচ্ছে ইনিট করে নিতে হবে, npm i y দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমার একটা ফাইল ছিল, সরি, npm i দিলাম। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার করছো ও আচ্ছা আচ্ছা। ফয়সাল? ওকে, শেয়ার করছি। এখন কি দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে। সো এখানে বেশ আহ, তেমন কিছুই নাই, জাস্ট আমি হচ্ছে এখানে npm init দিয়েছি, আর এখানে একটা .env ফাইল ছিল আগে থেকেই, এন্ড একটা কনসেপ্ট ফোল্ডার ছিল। জাস্ট এতটুকুই করা হয়েছে, আর কিছু করা হয়নি। সো আমরা যদি একটা সার্ভার ক্রিয়েট করতে যাই, তো ওকে, ওকে, স্ক্রিন যদি কোনো প্রবলেম হয় নাজুল ভাই প্লিজ একটু কাইন্ডলি ইনফর্ম করবেন। তো আমার থেকে ওকে ব্রো, নো প্রবলেম। ফয়সাল, তুমি কি কিছু বলতেছো? সাউন্ডে প্রবলেম হচ্ছে, সাউন্ড আসতেছে না। ফয়সাল, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি শোনা যায় নাজমুল ভাই? এতক্ষণ কিছুই শোনা যায়নি। এখন কি ক্লিয়ার এখন কিনা? শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এখন ক্লিয়ার। মেবি মিউট হয়ে যাচ্ছে, এটা কি কারণে একটু নাজমুল ভাই একটু খেয়াল রাখেন। ওকে। সো আমি একটা সার্ভার ক্রিয়েট করে নিচ্ছি, কাইন্ডলি আপনারা একটু হ্যান্ড রেজ করবেন না এখন, আমি হয়তো বা এই একটু পরে কিছু কোশ্চেন নিয়ে নিব। সো আমরা যখন একটা সার্ভার ক্রিয়েট করতে যাই, তখন আমাদের জাস্ট এক্সপ্রেস জেএসটাকে ইনস্টল করলেই হবে। সো ইনিশিয়ালি আমরা জাস্ট এক্সপ্রেস জেএসটাকে ইনস্টল করব। সো ইনস্টল করার পর আমরা জাস্ট এখানে ইম্পোর্ট করার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে কমন জেএস এর ক্ষেত্রে আমরা রিকোয়ার সিনট্যাক্সটা ইউজ করি। সো আমি জাস্ট এখানে রিকোয়ার করে নিচ্ছি এক্সপ্রেস। এন্ড পরবর্তীতে আমরা অ্যাপ ক্রিয়েট করার জন্য জাস্ট হচ্ছে এই এক্সপ্রেস জেসকে কল করে দিব। এক্সপ্রেস জেসকে জাস্ট কল করে দিলাম, আর মোটামুটি এতটুকুই হলেই হবে। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা কাজ করা লাগবে, অ্যাপ ডট লিসেন ইউজ করতে হয়। এবং এই লিসেনের মধ্যে আমরা জানি দুইটা প্যারামিটার নেই। ফার্স্ট প্যারামিটার মধ্যে আমরা হচ্ছে একটা পোর্ট ডিফাইন করে দিব, এন্ড দেন সেকেন্ড প্যারামিটার মধ্যে আমাদের ফাংশনটা থাকবে। তো এই ফাংশনের মধ্যে চাইলে আমরা কোনো একটা রিকোয়েস্ট রেসপন্স করতে পারি, অথবা আমরা কোনো চাইলে ডিরেক্ট একটা কনসোল লগ করতে পারি। সো জাস্ট আমি এখানে দিয়ে দিলাম যে অ্যাপ ইজ রানিং। ওকে। সো মোটামুটি ওকে। এখন হচ্ছে আমরা যেহেতু বারবার এডিট করে বারবার হচ্ছে আমরা রান করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি একটু নোটমনটাকে ইনস্টল করে নিতে পারি। সো নোটমন ইনস্টল হতে হতে এখানে আমরা জাস্ট একটা স্ক্রিপ্ট অ্যাড করে ফেলতে পারি। জাস্ট আমি স্টার্ট নাম দিয়ে দিলাম, এন্ড হচ্ছে আমার এখানে স্ক্রিপ্টিংটা থাকবে নোটমন ইন্ডেক্স ডট জেস। সো মোটামুটি ওকে। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এখান থেকে যদি একটু দেখে ফেলি যে আমরা আমাদের অ্যাপটাকে রান করাতে পারছি কিনা। সো এনপিএম যেহেতু আমি ওইখানে স্টার্ট দিয়েছিলাম, সো এখানে আমাকে
npm স্টার্ট দিতে হবে, start, মেবি start নোডমন ইন্ডেক্স ডট জেএস। আমার ডিপেন্ডেন্সিতে নোডমন ইনস্টল হয় নাই, সো npm ইনস্টল নোডমন। তো নোডমনটা ইনস্টল না হওয়ার কারণ কি? ওকে, এখন ইনস্টল হয়েছে, সো এখন আমরা একটু ট্রাই করতে পারি npm স্টার্ট দিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি মেবি, আচ্ছা এখানে সেভ করা হয়নি, সো আমি একটু যদি সেভ করে দিই আমাদের অ্যাপটা কিন্তু রানিং। দ্যাট মিনস আমরা জাস্ট এক্সপ্রেস কে কল করব এন্ড অ্যাপ কে যদি লিসেন করে ফেলি তাহলে আমাদের অ্যাপটা রানিং হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের সার্ভারটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানে একটা কোশ্চেন থাকে অনেক সময় যে অ্যাপ ডট লিসেন কেন ইউজ করি। সো অ্যাপ ডট লিসেন ইউজ করার একটা রিজন হচ্ছে, আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমি এখানে নাজমুল ভাইকে ডাকতে চাচ্ছি। দ্যাট মিনস তার একটা নাম আছে। সো এই নাম ধরে যদি আমি ডাকি তাহলেই সে আমার কথাটা শুনবে বা আমার ডাকে হচ্ছে সাড়া দিবে। সো ঠিক একইভাবে আপনি এটাকে চিন্তা করতে পারেন আপনার সার্ভারকে। সো সার্ভারের একটা পোর্ট আছে, যেই পোর্টকে যদি আপনি হচ্ছে এই পোর্টে যদি হিট করেন সেক্ষেত্রে হচ্ছে সার্ভার রেসপন্স করবে। সো এটা হচ্ছে আবার এটা ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সার্ভারকে রান করতে পারি। সো এটা হচ্ছে রান কমান্ড, এট দ্য সেম টাইম হচ্ছে এটা একটা সার্ভারের আইডেন্টিটি। এটাকে আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন যে লিসেন্ট আর কি কি কারণে ইউজ হয় না, কি কারণে কি কেমন কি। আচ্ছা, মোটামুটি এ হচ্ছে আমাদের একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। সো এর মধ্যে আমরা অনেক কিছু ইউজ করে থাকি সাধারণত, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের মিডলওয়্যার ইউজ করি, বা মিডলওয়্যার বিষয়টা কি এটা আমরা একটু পরবর্তীতে জানবো। বাট আপাতত এটা জানতে পারি যে আমরা অ্যাপ ডট ইউজ করে যা যা ইউজ করবো সবকিছুই মোটামুটি মিডলওয়্যার। এবং আমরা হচ্ছে রাউট লেভেলের কিছু মিডলওয়্যার হ্যান্ডেল করতে পারি, বা আমরা একটু মিডলওয়্যার দেখে ফেলতে পারি যে মিডলওয়্যার আসলে কি। সো মিডলওয়্যার হচ্ছে একটা ফাংশন যার মধ্যে রিকোয়েস্ট এবং রেসপন্স অবজেক্টের অ্যাক্সেসটা থাকে, এবং যার মধ্যে একটা নেক্সট ফাংশনের অ্যাক্সেস থাকে, যার মাধ্যমে সে পরবর্তী যে ফাংশনগুলো আছে তার মধ্যে যেতে পারে। সো এই ব্যাপারে চাইলে আপনি এক্সপ্লেন করতে পারেন যে মিডলওয়্যার হচ্ছে এরকম একটা ফাংশন যার মধ্যে রিকোয়েস্ট এবং রেসপন্সের এক্সেস থাকে, এবং তার মধ্যে এক্সট্রা একটা নেক্সট ফাংশনের এক্সেস থাকে যার মাধ্যমে সে পরবর্তী ফাংশনের দিকে যেতে পারে। এবং কয়েক ধরনের মিডলওয়্যার আছে, যেমন টোটাল 5 ধরনের মিডলওয়্যার আমি পেয়েছি। সো কেউ যদি আরো দুই এক ধরনের পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা জাস্ট একটু এক্সপ্লোর করে নেবেন। সো আমি যতটুকু দেখেছি যে হচ্ছে এক্সপ্লোর করার মধ্যে আমি পেয়েছি যে 5 ধরনের মিডলওয়্যার আছে। তো তার মধ্যে অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার একটা আছে, যেটা হচ্ছে আমরা অ্যাপ ডট ইউস এর মধ্যে ইউজ করে থাকি। সো এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন মিডলওয়্যার। তারপর একটা আছে রাউটার লেভেল মিডলওয়্যার, যেটা হচ্ছে আমরা সচরাচর ইউজ করে থাকি। যেমন আমরা যদি কোনো একটা এপিআই কে যদি একটু ভেরিফাই করতে চাই যে টোকেনটা আছে কিনা, সেক্ষেত্রে আমরা এই সিনট্যাক্সটা অলরেডি ইউজ করে এসেছি, যে অ্যাপ ডট গেট, তারপরে প্রথমেই হচ্ছে এই অ্যাপ ডট গেট টোটাল 3টা প্যারামিটার নিত। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমরা পোর্ট, সরি রাউটটাকে ডিফাইন করতাম, তারপর হচ্ছে আমাদের এখানে যে ফাংশনটা ছিল রিকোয়েস্ট এবং রেসপন্স এখানে আমরা নিয়ে কাজ করতাম, সেই ফাংশনটা এখানে থাকতো, এবং এর মধ্যখানে আমরা হচ্ছে এখানে মিডলওয়্যারটা ইউজ করতে পারতাম। সো এই লেভেলের মিডলওয়্যারকে বলা হয় রাউটার লেভেল মিডলওয়্যার। ওকে, পরবর্তীতে যে ব্যাপারটা আছে তা হচ্ছে বিল্ট ইন মিডলওয়্যার। যেমন হচ্ছে আমরা এখানে খুবই কমন একটা জিনিস যেটা আমরা চাইলে এখন ইউজ করতে পারি, যেমন হচ্ছে এক্সপ্রেস ডট জেসন। তো আমরা এই যে মিডলওয়্যারটা ইউজ করলাম এক্সপ্রেস ডট জেসন, এটা হচ্ছে একটা বিল্ট ইন, যেটা হচ্ছে এক্সপ্রেসের মধ্যে আহ, এটা হচ্ছে এক্সপ্রেসের মধ্যে ডিফল্ট ভাবেই থাকে। আর থার্ড পার্টি কিছু মিডলওয়্যার থাকে, যেমন হচ্ছে বডি পার্সার হতে পারে, কর্ডস হতে পারে, যেটা হচ্ছে আমরা কর্ডস নিয়ে হয়তো আমরা একটু পরে আবার দেখবো, আর কুকি পার্সার হতে পারে। সো এই টাইপের যে মিডলওয়্যার গুলো আছে যেগুলো আমাদের এক্সট্রা ইনস্টল করতে হয় সেগুলোকে বলা হয় থার্ড পার্টি মিডলওয়্যার। এরপরে হচ্ছে ইরর হ্যান্ডলিং কিছু মিডলওয়্যার আছে যেটা আমরা অলরেডি জানি। সো মোটামুটি এই ছিল হচ্ছে মিডলওয়্যার। সো আমরা হচ্ছে আর যেহেতু আমরা জানি এখন অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার হচ্ছে অ্যাপ ডট ইউজ, দ্যাট মিনস আপনি অ্যাপ ডট ইউজ এর মধ্যে যা যা ইউজ করছেন সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার বা মিডলওয়্যার। সো এখানে হচ্ছে আমরা কমনলি আরেকটা জিনিস ইউজ করি, তা হচ্ছে কোর্স। সো কোর্স তো আমার এখানে ইনস্টল করা নাই, সো আমি চাইলে এখান থেকে ইনস্টল করে ফেলতে পারি। সো npm i কোর্স দিয়ে দিলাম, আর এট দ্য মিন টাইম আমি এখানে একটু ইম্পোর্ট করে ফেলতে পারি আমার কোর্সটাকে। সো কোর্স রিকোয়ার কোর্স। ওকে, সো এখানে জাস্ট আমি কোর্সটাকে কল করে দিব। মোটামুটি ডান। এখন আমরা চাইলে একটা এপিআই ক্রিয়েট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল একটা গেট এপিআই ইউজ করলাম।
এখানে জাস্ট ইউজার্স দিয়ে দিলাম, এবং এখানে চাইলে আমরা একটা, সরি, সো প্রত্যেকটা আহ, এখানে যদি এক্সপ্রেস কে আমরা এই এক্সপ্রেস কে যে কল করেছি অ্যাপের মধ্যে, যে তারপর অ্যাপেন করেছি, সো এই অ্যাপটাকে যদি আমরা একটু দেখে নিই যে অ্যাপের চেহারাটা আসলে কি রকম, বা আমরা কেন হচ্ছে গেট ইউজ করছি, আবার কোথা থেকে আমরা ইউজ করছি, সো আবার কোথা থেকে আমরা লিসেন ইউজ করছি, জাস্ট এটাকে যদি একটু দেখতে চাই, আমি জাস্ট অ্যাপটাকে এখানে কনসোল লক করে দিচ্ছি। সো অ্যাপটাকে কনসোল লক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে বিশাল একটা হচ্ছে ফাংশন এখানে কনসোল লক হয়ে গেছে, এবং যার মধ্যে অলরেডি আপনি দেখতে পারবেন এখানে লিসেন ছিল কোথায়, আচ্ছা, ডিলিট আছে, গেট আছে, তারপরে হচ্ছে আপনি যে কমন মেথড গুলো ইউজ করে থাকেন, প্যাচ, পোস্ট, এগুলো কিন্তু অলরেডি আছে, এন্ড হচ্ছে লিসেন আছে, এবং হচ্ছে ইউজটা ওইভাবে আপনি হচ্ছে পেয়ে যাবেন। সো প্রত্যেকটাই আমরা যা যা এখানে ইউজ করছি সবগুলো হচ্ছে এই অ্যাপের মধ্যে অলরেডি আছে। সো সেখান থেকে আমরা জাস্ট এখানে ইউজ করছি যে অ্যাপ ডট ইউজ। আর ঠিক একইভাবে অ্যাপ ডট গেট যে মেথডটা আছে, এই মেথডটা সাধারণত হচ্ছে দুইটা প্যারামিটার নেই। এই প্রথম প্যারামিটার হিসেবে সে একটা হচ্ছে রাউট ডিফাইন করে, এন্ড সেকেন্ড প্যারামিটার হিসেবে সে একটা রিকোয়েস্ট এবং রেসপন্সকে হ্যান্ডেল করার জন্য একটা ফাংশন, কলব্যাক ফাংশন নেই। সো এই ফাংশনের মধ্যে আমরা জাস্ট দুইটা প্যারামিটার দিয়ে দিতে পারি, রিকোয়েস্ট এবং রেসপন্স, যেখানে হচ্ছে আমরা চাইলে পরবর্তীতে কোনো একটা রেসপন্স সেন্ড করতে পারি, রেস ডট সেন্ড হতে পারে, অথবা আপনি স্ট্যাটাস চাইলে ইউজ করতে পারেন এখানে। জাস্ট আমি, আর সেন্ড হিসাবে আমরা যে কোনো কিছু সেন্ড করতে পারি, কোন একটা স্ট্রিং হতে পারে, অবজেক্ট হতে পারে, জেসন হতে পারে। সো এখানে জাস্ট আমি একটা স্ট্রিং পাস করে দিচ্ছি যে ইউজার পেস্ট। ওকে, সো এখন যদি আমরা একটু দেখে নিই যে হচ্ছে আমরা যখন স্ল্যাশ ইউজার্স রাউটে হিট করছি তখন কি আমাদের সার্ভারটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সো এটা করার জন্য আমি জাস্ট এখানে একটা এক্সটেনশন ইউজ করছি, থান্ডার ক্লায়েন্ট, হয়তো বা আপনারা অনেকে ইউজ করেন, বা পোস্টম্যান আপনি চাইলে ইউজ করতে পারেন। লোকাল হোস্ট 3000 পোর্টে যেহেতু আমার অ্যাপ্লিকেশনটা চলছে এখানে, স্ল্যাশ ইউজার্স। ওকে, সো আমি এখান থেকে রেসপন্সটা পেয়ে যাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি একটু এখানে আরেকবার একটু দেখে ফেলি। ওকে, সো আমার, আমি অলরেডি বলেছি যে আমরা অ্যাপ ডট ইউজ যখন ইউজ করি তখন সেটা হচ্ছে মিডলওয়্যার হিসাবে কাউন্ট করা হয়। আর আপনি যত রিকোয়েস্ট করবেন না কেন এই মিডলওয়্যার গুলো ততবারই রান হবে। ফর এক্সাম্পল, এই টাইপের বা অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার আপনি যখন ইউজ করবেন, আপনি যখন কোনো রিকোয়েস্ট করবেন, হতে পারে সেটা কোনো স্পেসিফিক রাউটে, যেমন হচ্ছে এখানে আমি স্ল্যাশ ইউজার রাউটে হিট করছি, সো আমার এইটুকু পোর্শন রান হওয়ার কথা, বাট মিডলওয়্যার গুলো, অ্যাপ্লিকেশন মিডলওয়্যার যেগুলো আছে সেগুলো অলরেডি রান হবে এখান থেকে। এটা বোঝার জন্য আমি জাস্ট এখানে অ্যাপ ডট ইউজ দিয়ে আমি এখানে একটা ফাংশন রান করে দিই। ফর এক্সাম্পল এখানে জাস্ট একটা কলব্যাক ফাংশনকে রান করে দিচ্ছি, এবং মেবি আমি এখানে অ্যারো সাইন ইউজ করেছি। ওকে, সো আমি এখানে জাস্ট ক্লিকড এই জিনিসটা দেখি যে কনসোল লক হচ্ছে কিনা আমি যখন ইউজারকে ফেচ করতে যাচ্ছি। তো একটু কনসোলে আপনারা একটু চোখ রাখতে পারেন, আমি এখান থেকে, ওকে, সো আমি যখন রেসপন্সটা করছি, আচ্ছা, এখানে হচ্ছে আমাকে নেক্সটটা অবশ্যই কল করে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে সে নেক্সট ফাংশনের দিকে যাবে না, সো এটার জন্য। বাট আমি কিন্তু স্ল্যাশ ইউজার যখন আমি ক্লিক করছিলাম তখন কিন্তু এখান থেকে ক্লিকটা কনসোল লক অলরেডি হয়ে গিয়েছে। তো ইস্যু হচ্ছে মেবি এখানে। ওকে, ঠিক আছে, মোটামুটি সর্টেড। সো এভাবে চাইলে আমরা হচ্ছে কোন একটা স্পেসিফিক ইউজারকে বা মিডলওয়্যারকে হচ্ছে আমরা ইউজ করতে পারি। বা এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যেটা হচ্ছে খুবই কমন একটা কোশ্চেন, তা হচ্ছে অ্যাপ ডট গেট এবং অ্যাপ ডট ইউজ এর মধ্যে পার্থক্য কি, বা HTTP যে রিকোয়েস্ট গুলো আছে, যেমন হচ্ছে গেট হতে পারে, পোস্ট হতে পারে, প্যাচ, আপডেট, সেগুলো ইউজ করা, বা হচ্ছে আপনি কেন ইউজ এটা ইউজ করেন। সো আপনি যখন ইউজটা ইউজ করবেন, অ্যাপ ডট ইউজ যখন আপনি ইউজ করবেন, তখন এই স্পেসিফিক রাউটে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল এখানে অ্যাপ ডট, বা এটা দিয়ে চাইলে আমরা একটু চেক করে ফেলতে পারি। আমি যখন অ্যাপ ডট ইউজ করছি এবং একটা স্পেসিফিক রাউট এখানে দিয়ে দিচ্ছি, তখন আমি যদি এখান থেকে একটু দেখে নিই যে আমি গেট রাউট থেকে যখন হিট করছি আমি ডেটাটা পেয়ে যাচ্ছি, আমি যখন পোস্ট রাউট দিচ্ছি বা পুট রাউট দিচ্ছি তখন সেম আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি, পোস্ট দিলেও সেম, যেটাই দেন না কেন এটা হোপফুলি কাজ করবে। হ্যাঁ, সো এটাই হচ্ছে মেন বিষয়, যখন আমরা অ্যাপ ডট ইউজ করি তখন হচ্ছে সেটা হচ্ছে কোনো স্পেসিফিক মেথডকে রিপ্রেজেন্ট করে না, সেটা হচ্ছে সকল যে ইগুলো আছে এখানে, মেথড গুলো আছে সবগুলোর জন্য এখানে রান করে।
সো এটা একটা ব্যাপার গেল। সো মোটামুটি আমাদের মিডলওয়্যার এতটুকু ছিল। সে ওকে, সো মিডলওয়্যার সম্পর্কে আই গেস কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। সো যদি কারো কোনো কোশ্চেন আর কোয়েরিজ থাকে। আচ্ছা, নাজবুল ভাই, একটু মেবি আমরা ওদের চ্যাট অপশনটা অন করতে পারি। আমার এখান থেকে একটু ইস্যু হচ্ছে। প্রোভাইড অন করে দিয়েছি, আপনারা কোচিং করতে পারেন। আচ্ছা, কোর্স নিয়ে আমি অবশ্যই বলবো, সেক্ষেত্রে প্রবলেম নাই। আচ্ছা, এখানে ইফেক্ট ইউজ। ওকে, একটু অফ করে দিতে পারেন নাজুল ভাই। বেশ কয়েকটা কোশ্চেন আসছে। সো মঙ্গোডিবিতে ইমেজ বা ভিডিও কি রাখা যায় কিনা? সো ফর এক্সাম্পল, আপনি যদি মঙ্গোডিবিতে ইমেজ বা ভিডিও রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে লিঙ্ক রাখতে পারেন। আদারওয়াইজ হচ্ছে অনেক বেশি কনজিউমিং হয়ে যাবে বা অনেক বেশি কস্টলি হয়ে যাবে। সো তার জন্য যেটা করা হয়, আদার্স কোনো হোস্টিং বা কোনো একটা সার্ভিস ইউজ করা হয়, যেখানে হচ্ছে আপনি ইমেজ বা ভিডিওগুলোকে হোস্ট করে জাস্ট লিঙ্কটাকে রেখে দিবেন। আর কোর্সটাকে হচ্ছে আমরা একটু পরে দেখবো আবার, প্রবলেম নাই। ওকে, সো কোর্সটা আমরা দেখতে পারি, প্রবলেম নাই। আর টপিক ধরে ধরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে পারেন, টপিকগুলোকে হচ্ছে ভালোভাবে রিভাইজ করার জন্য। এটা একটা জিনিস হতে পারে, বা বিভিন্ন ধরনের একটু ডক্স পড়তেই হবে। আর আমি যে রিসোর্স গুলো শেয়ার করছি সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের কোর্সের কন্টেন্ট হতে পারে, বা গুগল সার্চ করে নিয়েছি। সো আপনারা জাস্ট সিমিলার ওয়েতে যদি একটু গুগল সার্চ করেন, সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আই গেস। আচ্ছা, আপনি এক্সপ্রেস জেসের সাথে যদি আপনি টাইপ স্ক্রিপ্ট ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে ইস্যু হওয়ার কথা না, বাট কমন জেসের ক্ষেত্রে আপনি হচ্ছে ইস্যু তো হওয়ার কথা ছিল। যদি প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করতে পারেন। অ্যাপ ডট ইউজ সাধারণত ইউজ করা হয় মিডলওয়্যারকে দেখানোর জন্য বা মিডলওয়্যার গুলো ব্যবহার করার জন্য। আরেকটা হচ্ছে আপনি যখন কোনো পোর্টের উপর ডিফাইন করতে চান না, বা কোনো একটা মেথডের উপর ডিফাইন করতে চান না, যেমন হচ্ছে আমি গেটের জন্য এই রাউটটা কি রেসপন্স হিসাবে পাঠাতে চাই, অথবা পোস্টের জন্য, অথবা আপনি যখন কোনো একটা মেথডের উপর ডিপেন্ড করবেন না, সব মেথডের জন্য আপনি রেসপন্সটা পাঠাতে পাঠাতে চান, তখন আপনি চাইলে অ্যাপ ডট ইউজ ইউজ করতে পারেন। আরেকটা ইউজ কেস হচ্ছে আপনি মিডল হিসেবে ইউজ করবেন। আচ্ছা, সো ইরর কিভাবে হ্যান্ডেল করা হয় সেটা হচ্ছে আহ, আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে। ওকে, ঠিক আছে, মোটামুটি অনেকগুলো কোশ্চেন আসছে। ওকে, সো আমরা ইরোরটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি? সো ইরোরকে হ্যান্ডেল করার জন্য আমরা জাস্ট এখানে অ্যাপ ডট ইউজ লিখে ফেলবো, এবং এর মধ্যে আমরা একটা স্পেশাল ফাংশন লিখবো, যার মধ্যে আমরা টোটাল 4টা প্যারামিটার নিব। ফার্স্ট হচ্ছে ইরর, দেন হচ্ছে এখান থেকে আমরা চাইলে রিকোয়েস্ট নিতে পারি, রেসপন্স নিতে পারি, এন্ড হচ্ছে নেক্সট নিতে পারি। এবং আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো ইরর থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট এই ইরোরের মধ্যে পেয়ে যাবেন। সো পরবর্তীতে আপনি চাইলে এই ইরোরটাকে শো করতে পারেন, আপনি রেসপন্স হিসেবে পাঠাতে পারেন, বা আপনি যেভাবে ইউজ করেন সেভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে, সো মোটামুটি এটা ছিল ইরর। আর মিডলওয়্যার কি আমরা কিভাবে ইউজ করি সেটা তো আমরা অলরেডি জানি, যে আমরা যখন কোনো একটা ফাংশনকে মিডলওয়্যার হিসাবে ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে একটা টোকেন, সো এটা থেকে কি হতে পারে, যেমন ফর এক্সাম্পল এখানে একটা সিঙ্ক্রোনাস ফাংশন, বা সিঙ্ক্রোনাস ফাংশনের দরকার নেই, আমি জাস্ট রিকোয়েস্টটা এন্ড রেসপন্সটা নিচ্ছি, এন্ড অবশ্যই আমাকে নেক্সট এই ফাংশনটাকে এখান থেকে নিয়ে নিতে হবে। এবং নেয়ার পর আমরা জাস্ট আমাদের কাজগুলো এখানে করতে পারি। আমরা তো অলরেডি জানি যে আমাদের মিডলওয়্যার মধ্যে রিকোয়েস্ট এবং রেসপন্সের অ্যাক্সেস থাকে, আমাদের নেক্সট এর অ্যাক্সেস থাকে। সো রিকোয়েস্ট এবং রেসপন্স থেকে আপনাদের যদি কোনো এরকম দরকার হয় যে আপনি কোনো একটা রিকোয়েস্টের বডি থেকে কোনো একটা ডেটা নিয়ে আসবেন, সো আপনি চাইলে এটা করতে পারেন। যেমন হচ্ছে আমি এরকম যদি হয় যে আমি হচ্ছে ইউজারের ইমেলটা পেতে চাচ্ছি, সো ইমেলটা হবে কি রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল। সো এখানে হচ্ছে আমার রিকোয়েস্টের অ্যাক্সেস আছে, সো আমি চাইলে নিতে পারি। সিমিলার ওয়েতে আমার যদি রেসপন্স এখান থেকে পাঠাতে হয়, সেক্ষেত্রে রেস ডট সেন্ড করে দিতে পারি কোনো একটা ডেটা, বা এখান থেকে রিটার্নও স্টেটমেন্টটা ইউজ করে দিতে পারি, আদারওয়াইজ একটু ইস্যু হবে, এরকম হতে পারে।
বা আমার যদি এখানে জাস্ট আমি কিছু কাজ করব, রিকোয়েস্টটাকে আমি হালকা পাতলা একটু হ্যান্ডেল করতে চাচ্ছি, দেন হচ্ছে আমি আবার কন্টিনিউয়াস ওয়েতে বা পরবর্তী ফাংশনগুলো রান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে নেক্সট ফাংশনটাকে কল করে দিব। এবং আমি চাইলে রাউট লেভেল যে মিডল ওয়্যারটা আছে সেটাকে এখান থেকে চাইলে ইউজ করতে পারি রাউটের মধ্যে দিয়ে। সো এটা হচ্ছে আপনি চাইলে একটা ইউজ করবেন এরকম ব্যাপারটা না, আপনি চাইলে এখানে হচ্ছে মাল্টিপল মিডল ওয়্যার ইউজ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। বাট খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ফাংশনের লাস্টে আপনি নেক্সট কে কল করে দিচ্ছেন। সো নেক্সট এর মেন কাজটা এটাই, যে হচ্ছে সে পরবর্তী দিকে মুভ ফরওয়ার্ড করবে আর কি। আর কোর্সের যে ব্যাপারটা তা হচ্ছে, কোর্সের যদি একটু ফুল মিনিংটা আমরা জানার চেষ্টা করি, কোর্স হচ্ছে কোর্স অরিজিন রিসোর্স শেয়ারিং, মানে আপনি কাদের সাথে আপনার রিসোর্সটা শেয়ার করবেন বা আপনার সার্ভারটা শেয়ার করবেন, এটাই হচ্ছে আমরা বেসিক্যালি কোর্স দিয়ে হ্যান্ডেল করে থাকি। ফর এক্সাম্পল এখানে এরকম একটা জিনিস হতে পারে, যেমন আপনার একটা সার্ভার আছে, ধরেন আপনার সার্ভার লিঙ্কটা হচ্ছে http://localhost 3000 পোর্টে আপনার সার্ভারটা এখন আছে। সো এই সার্ভার থেকে আপনি তো এরকম চাবেন না যে এটা এটা যদি আপনার কোনো প্রাইভেট সার্ভার হয় সেক্ষেত্রে তো আপনি এরকম চাবেন না যে যারাই রিকোয়েস্ট করে তারাই হচ্ছে ডেটাটা পেয়ে যাবে। সো এরকম তো ব্যাপারটা না। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি স্পেসিফিক ভাবে বলে দিতে পারেন যে হচ্ছে আমি তাদেরকেই বা এই নেটওয়ার্ককে বা এই ক্লায়েন্টকে আমি আমার ডেটাগুলো শো করবো। সো এটার জন্য আপনি কোর্সটাকে ইউজ করে থাকেন সাধারণত, আর এটা হচ্ছে একটা থার্ড পার্টি মিডলওয়্যার। আর কি ছিল মোটামুটি তো এখানে মেবি ওকে। ওকে, সো মোটামুটি মিডলওয়্যার এন্ড হচ্ছে আরেকটা ব্যাপার আমরা দেখতে পারি, একটু মঙ্গোডিবির ইন্টিগ্রেশনটা দেখতে পারি। সো তার জন্য আমাদের একটা ডট এনবি ফাইল আছে। সো এখানে জাস্ট আমি একটু মঙ্গোডিবির ডকুমেন্টেশনে যদি চলে যাই এখান থেকে, আচ্ছা এটা একটু ইস্যু হচ্ছে জুমের লিঙ্কটা, প্রবলেম নাই। আচ্ছা, সো আমরা যখন কোন একটা MongoDB কে আমাদের ওয়েবসাইটে বা আমাদের সার্ভারের সাথে রান করাতে যাব বা কানেক্ট করতে যাব, তখন অবশ্যই হচ্ছে এখানে আসতে হবে, এটা আপনার অলরেডি জানেন। জাস্ট ড্রাইভে চলে যাব, এখান থেকে পুরো কোডটাকে কপি অ্যান্ড দেন পেস্ট করে দিতে পারি। সো এখানে যেহেতু আর এগুলোর দরকার হচ্ছে না, সো আমি এগুলো জাস্ট উঠিয়ে দিচ্ছি এবং এখানে আমরা চাইলে আমাদের কোডটাকে পেস্ট করে দিতে পারি। সো অবশ্যই হচ্ছে আমি যেহেতু একটা একটা করে এখানে এক্সটেনশন ইনস্টল করছিলাম, সো এখান থেকে আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনি রিকোয়ার করছেন মঙ্গোডিবি থেকে। দ্যাট মিনস আপনি ইম্পোর্ট করছেন মঙ্গোডিবি থেকে, বাট আপনার লোকাল মেশিনে কিন্তু এখানে হচ্ছে মঙ্গোডিবিটা নাই। সো অবশ্যই কি করতে হবে, মঙ্গোডিবিকে ইনস্টল করতে হবে। সো আমি একটু ইনস্টল করে নিই npm i mongodb। সো আমি ইনস্টল করে নিলাম। এট দ্য মিন টাইম আমি এটা একটু অর্গানাইজ করে ফেলতে পারি। সো এটা হচ্ছে যেহেতু ইম্পোর্ট করছি, আর রিয়েক্টের কোন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি অবশ্যই মাঝখানে ফাইলের মাঝখানে হচ্ছে ইম্পোর্টটা রাখবো না। সো বেটার হয় আমি যদি একটু উপরের দিকে নিয়ে যাই। আরেকটা ব্যাপার থাকতে পারে এখানে, আর মেবি তেমন কিছু নাই মেজর। সো এখানে হচ্ছে ইউআরএলটা যেহেতু আমার অলরেডি আছে, সো ইউআরএলটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডট ইনবি ইনস্টল করতে হবে। সো তার জন্য আমি একটু ইনস্টল করে নিই npm i .env। ওকে, সো এট দ্য মিন টাইম আমি এখানে একটু ইম্পোর্ট করে ফেলি, রিকোয়ার করে ফেলি, যেহেতু আমাকে হচ্ছে ডট এনবিটা আর কোনো সময় ইউজ করতে হবে না। ঠিক একইভাবে যেমন হচ্ছে এখানে আমি মঙ্গো ক্লায়েন্টটাকে ইউজ করছি, এই কারণে আমি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম। আমি এখানে দেখতে পাচ্ছি না, হ্যাঁ এখানে হচ্ছে আমি এখানে কোন একটা ভেরিয়েবল হিসেবে রাখার চেষ্টা করেছিলাম। বাট এই ডট এনবিটা কিন্তু পরবর্তীতে আর আমার কোনো দিকে ইউজ করা লাগবে না। তো এই কারণে আমি জাস্ট এখানে ডিরেক্ট রিকোয়ার করে দিতে পারি, রিকোয়ার করে দিতে পারি ডট এনবি কে, এবং এখান থেকে অবশ্যই আমাকে ইউজ করার জন্য কনফিগটাকে কল করে দিতে হবে। সো মোটামুটি ওকে, এখন আমি চাইলে এখানে আমার প্রসেস ডট ইএনভি ডট, মেবি এখানে ছিল ডেটাবেস ইউআরএল, তো এটাকে জাস্ট এখান থেকে একটু নিয়ে নিতে পারি। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে, আর মোটামুটি এটা হচ্ছে দরকার নাই। সো সবকিছু ঠিকঠাক থাকলে মেবি আমার ডেটাবেসটা রান হওয়ার কথা। হ্যাঁ, আমার হচ্ছে ডাটাবেসটা সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। সো এখানে আমরা জানি যে হচ্ছে আমরা কিভাবে কালেকশন ক্রিয়েট করি, কিভাবে হচ্ছে কোন একটা ডাটাবেস ক্রিয়েট করি। সো আহ, সেগুলো হচ্ছে আমি আর এক্সপ্লেন করছি না, জাস্ট এখানে আমি একটু ক্লিয়ার করে দিতে পারি এগুলো। এই মেসেজটারও দরকার নাই, বা এটাকে আমরা একটু কনসাইজ করে ফেলতে পারি, কানেক্টেড টু মঙ্গোডিবি। ওকে, আর এইটারও দরকার নাই, আমরা জাস্ট একটা ম্যানুয়ালি একটা কালেকশন ক্রিয়েট করে ফেলতে পারি বা ডেটাবেস ক্রিয়েট করে ফেলতে পারি। সো তার জন্য আমি এখানে একটা ডেটাবেস নেম দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে ডেটাবেস ক্রিয়েট করার জন্য ক্লায়েন্ট
আচ্ছা, কি ছিল এখানে? হ্যাঁ, ডিবি ছিল। সো আমি এখান থেকে আরেকবার একটু কনস্ট ডেটা বেস ইকুয়াল হবে আমার, এতটুকুর দরকার নাই কমান্ডটার এখানে। জাস্ট আমি আর যখন আমি হচ্ছে এটাকেও চাইলে উঠিয়ে দিতে পারি, এন্ড এখানে নাম দিয়ে দিতে পারি ডেটাবেস, জাস্ট ডেটাবেস। এন্ড এখান থেকে আমি একটা কালেকশন ক্রিয়েট করে ফেলতে পারি, ইউজার কালেকশন। সো এটা হচ্ছে আপনারা বাইরেও করতে পারেন, আপনারা যেভাবে অলরেডি করে আসছেন। আমি আর তেমন ডিপে যাচ্ছি না, জাস্ট একটা ক্রাড অপারেশন দেখানোর জন্য এখানে জাস্ট একটা কালেকশন ক্রিয়েট করে নিচ্ছি। কালেকশনের নেম হতে পারে ইউজার কালেকশন। ওকে, সো মোটামুটি আমার বেসিক সেট আপ ডান। সো এখন চাইলে আমি আমার ক্রাউড অপারেশন গুলোকে একটু হ্যান্ডেল করে ফেলতে পারি, আমার সবকিছু কি ঠিকঠাক আছে কিনা। ওকে, সো এখন হচ্ছে আমি একটা এখানে রাউট হ্যান্ডেল করতে পারি, অ্যাপ ডট ইউজ, সরি ইউজ না, অবশ্যই ইউজ করতে চাচ্ছি। তার জন্য অবশ্যই আমাকে প্রথমে পোস্ট করতে হবে। তো আমি একটু পোস্ট করে দিই এখানে। তো আর এই পোস্ট মেথডটা দুইটারে, একটা হচ্ছে রাউট ডিফাইন করতে হবে, আর একটা হচ্ছে যেখানে আমরা রিকোয়েস্ট এবং রেসপন্সকে হ্যান্ডেল করবো। তো এখানে করে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে যেটা করতে পারেন, জাস্ট একটা ডেটাকে নিয়ে নেবেন। সো জাস্ট ডেটাগুলোকে আমি নিয়ে নিচ্ছি রিকোয়েস্ট ডট বডি থেকে, এন্ড দেন ইউ রেজাল্ট হিসেবে এখানে যেটা শো করে ফেলতে পারি যে কেউ ওয়েট লিখতে হবে, কারণ আমার এখানে একটু টাইম কনজিউমিং অবশ্যই হবে ডেটাবেজে স্টোর করার ক্ষেত্রে। এই কারণে এই ফাংশনটাকে আমি এসিনক্রোনাস ফাংশন ক্রিয়েট করে দিচ্ছি। অ্যান্ড আমি এখানে ইউজার কালেকশনের মধ্যে ইনসার্ট ওয়ান ডাটা করব। সো তার জন্য আমি জাস্ট ইনসার্ট ওয়ান কে কল করে দিই, and এখানে আমি ডেটাটাকে জাস্ট পাস করে দিই, এবং চাইলে এখান থেকে আমি রেসপন্সটাকে পরবর্তীতে সেন্ড করে দিতে পারি জাস্ট দেখার জন্য। সো মোটামুটি ওকে, মেবি কোনো ইস্যু হয় নাই। তো এখন হচ্ছে আমরা একটু দেখে ফেলি যে আমরা এখানে যে মিডল ওয়্যারটা ইউজ করেছিলাম, যে এক্সপ্রেস ডট জেসন, এটা যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের কি ইস্যু হয়, বা আমরা কেন এক্সপ্রেস জস জেসন যেটা আছে সেটাকে কেন ইউজ করবো। সো এটা দেখার জন্য আমি জাস্ট এখান থেকে আমি একটু এনশিওর করি যেখানে আমি কি পোস্ট মেথডটা কি ডিফাইন করেছিলাম। হ্যাঁ, সো আমি একটু চলে যাচ্ছি এখানে। সো ইউজার্স কিনা, এখানে ইউজার আছে, সো আমি একটু এখানে চেঞ্জ করে দিই। এন্ড এখানে আমি একটা নেম দিয়ে দিতে পারি, ফয়সাল। এন্ড চাইলে এজ দিয়ে দিতে পারি 10, এন্ড নাম্বার দিয়ে দিতে পারি। ওকে, সো মোটামুটি ওকে। এখন আমি যদি একটু রিকোয়েস্ট করে দেখার চেষ্টা করি, এখান থেকে আমি আরেকটা জিনিস করতে পারি, যখন আমি রিকোয়েস্টটা করছি তখন একটু দেখার চেষ্টা করি যে আমার ডেটাটার কি আসলো, বা আমি প্রথমে জাস্ট এইটাই ট্রাই করি যে ডেটার কি আসলো কিনা, বা ডেটাকে আমি পাচ্ছি কিনা। তো আমি রিকোয়েস্টটা করলাম, এন্ড এখান থেকে আমি কি পাচ্ছি। তো কানেকশন ওয়াজ রিফিউজড বাই সার্ভার, কেন? ওকে, আচ্ছা, প্রথম টাইমে হচ্ছে আমাকে ওখানে হচ্ছে কালেকশন ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখান থেকে আমরা একটু কনসোল লগ করে দেখতে পারি যে আমরা হচ্ছে এটার মধ্যে কি গিয়েছে কিনা। জাস্ট একটা কনসোল লগ করে দেখতে পারি এখানে। আর এখান থেকে আমরা আরেকবার একটু অ্যাক্সেসটা দিয়ে দিই। এখান থেকে যদি একটু ট্রাই করে দেখি যে হ্যালো দিয়ে জাস্ট আমি যখন হিট করছি তখন কি এখান থেকে, আচ্ছা মেবি কোনো ইস্যু হয়েছে, কানেকশন ওয়াজ রিফিউজড বাই দ্য সার্ভার, সার্ভার থেকে কেন রিকোয়েস্ট। আচ্ছা, আমার কি কোনো ভুল হয়েছে কিনা, কারো কি কোনো চোখে পড়েছে এরকম কিছু?
আচ্ছা, নাজমুল ভাই কি আছেন? আমি একটু চ্যাট অন করে হ্যাঁ। দিচ্ছি, যদি কারো বা কারো যদি কোনো চোখে পড়ে থাকে যে এখানে একটু ইস্যু হয়েছে, তো আপনারা চাইলে চ্যাট বক্সে একটু লিখে দিতে পারেন। এট দ্য মিন টাইম আমি একটু এক্সপ্লোর করি। আচ্ছা, পোর্টে মেবি প্রবলেম হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু ট্রাই করে দেখি যে 3000 আমি রিকোয়েস্ট করছিলাম 5000। আচ্ছা, থ্যাংক ইউ সাজেশনটা দেওয়ার জন্য। ওকে, আমরা কন্টিনিউ করতে পারি মেবি। ওকে, সো এখন একটু যদি ট্রাই করে দেখি যে আমরা হ্যালো মেসেজটা পাচ্ছি, দ্যাট মিনস আমাদের সবকিছু ঠিকঠাক মতো কাজ করছিল। সো এখন হচ্ছে আমরা আবার একটু টেস্টিং করে দেখি, যখন আমরা এক্সপ্রেস ডট জেসনটা ইউজ করছি না তখন আমাদের কি হয়। আমি কি আবার 5000 রান করার ট্রাই করছি কিনা? না। ওকে, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। এখন আমরা একটু এখান থেকে জাস্ট আমাদের বডিটাকে একটু কনসোল লক করে দিই আগের মতো করে। ডেটাটাকে একটু দেখে নিই এখান থেকে। ওকে, এগুলো একটু কমেন্ট করাই থাকুক, কোনো ভুল করেছে কিনা। হিরোর কেন? ওকে, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি আনডিফাইন্ড পাচ্ছি। সো আনডিফাইন্ড পাওয়ার রিজনটা কি? এটাই হচ্ছে আমাদের মেইন রিজন, যার কারণে হচ্ছে আমরা এক্সপ্রেস ডট জেসনটাকে ইউজ করি। আপনি যখন ফ্রন্ট এন্ড হোক অথবা ক্লায়েন্ট হোক, অথবা হচ্ছে আপনি যখন কোন একটা ভিএস কোড হতে পারে অথবা কোন একটা এক্সটেনশন হতে পারে, যেখান থেকে হচ্ছে আপনি আপনার এই রিকোয়েস্টটাকে করবেন, সেক্ষেত্রে এই রিকোয়েস্টের মধ্যে যদি কোনো জেসন ডাটা থাকে, তাকে যেন আপনার সার্ভারটা অ্যাক্সেস করতে পারে, তার জন্য আমরা সাধারণত এক্সপ্রেস ডট জেসনটাকে ইউজ করে থাকি। এটা কিন্তু একটা কমন একটা কোশ্চেন থাকে। সো এই কনসেপ্ট আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সো এখন যদি আমি একটু দেখি যে আমার ডেটাকে আমি পাচ্ছিলাম কিনা। সো তা দেখার জন্য আমি এখান থেকে ডেটাটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমরা এখান থেকে পরবর্তীতে চাইলে এখন কোন একটা কালেকশন ক্রিয়েট করে ফেলতে পারবো। সো আমার অ্যাপটা রানিং হয় নাই। আমাদের ইনসার্টের একটা আইডি দিয়ে দিচ্ছে, দ্যাট মিনস আমাদের কালেকশনের মধ্যে আমাদের ইউজারটা চলে গিয়েছে। ওকে, সো ট্রাড অপারেশনের মধ্যে তেমন কোনো মেজর ইস্যু হয় না, মেবি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকার কথা। বাট একটা প্রবলেম হয় যে হচ্ছে আমরা পুট অ্যান্ড প্যাচের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে অনেক সময় বুঝতে পারি না। সো পুট অ্যান্ড প্যাচ হচ্ছে আমি চাইলে এখান থেকে হচ্ছে, ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা পোস্ট মেথড, যার মাধ্যমে হচ্ছে আমরা সাধারণত জানি যে আমরা ডেটাকে পোস্ট করে থাকি। বাট এখানে যদি আমি একটা ডিলিট মেথড ইউজ করে দিই এবং সেম কাজটা আমি করতে চাই, আমি কি করতে পারবো একটু দেখার চেষ্টা করি। জাস্ট আমি এখানে ফয়সাল 2 দিয়ে দিলাম, এন্ড এজটাকে 1 ইয়ার একটু ইনক্রিজ করে দিলাম, আর বাকি সবকিছু ঠিকঠাক থাকুক। তো এখন যদি একটু দেখে নেই, সরি, অবশ্যই এখান থেকে পোস্ট না ডিলিট মেথডটাকে সিলেক্ট করতে হবে। সেম ওয়েতে কিন্তু আমি ডেটাকে ইনসার্ট করতে পারছি। দ্যাট মিনস অবশ্যই এটার দরকার আছে যে হচ্ছে আপনি কোন মেথডটা ইউজ করবেন। আহ, এটা হচ্ছে অবশ্যই দরকার আছে, বাট আপনি এখানে যেই মেথডটাকে ইউজ করবেন মঙ্গোডিবি সেই অনুসারে কিন্তু কাজ করবে। সো পুট মেথড সাধারণত কি কারণে ইউজ করা হয়, কোশ্চেনটা এরকম হতে পারে, বা আপনি পুট মেথডটা কেন ইউজ করেন, বা পুট এন্ড প্যাচের মধ্যে কি ডিফারেন্স, এই টাইপের কোশ্চেন হতে পারে। বাট আপনি চাইলে পুটের মধ্যে যে কাজ করতে পারেন প্যাচের মধ্যে সেম কাজটা করতে পারেন। সবকিছু হচ্ছে ডিফাইন করে এখানে হচ্ছে আপনি কোন মেথডটাকে ইউজ করছেন সেটার উপরে অনেকটা। যেমন হচ্ছে আমরা এখানে ডিলিট মেথড দিয়ে কোনো একটা ডেটাকে ইনসার্ট করতে পারছিলাম, বাট এটা কিন্তু অবশ্যই করা উচিত না। আপনি অবশ্যই পোস্ট করার সময় আপনি পোস্ট মেথডটাকে ডিফাইন করবেন। ওকে, সো প্যাচ এবং পুটের মধ্যে যে ডিফারেন্সটা আছে তা হচ্ছে আমরা প্যাচ দিয়ে পার্শিয়ালি আপডেট করি, অ্যান্ড পুট দিয়ে আমরা হচ্ছে কোন একটা রিসোর্সকে আমরা রিপ্লেস করে ফেলতে পারি, অথবা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট এড করতে পারি, বা আপসার্টের যে একটা ব্যাপার থাকে ওইটার জন্য আমরা পুট মেথডটাকে ইউজ করি, অ্যান্ড হচ্ছে পার্শিয়াল যদি আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্যাচ মেথডটাকে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে একবার বেসিক একটা কনসেপ্ট। এখন আপনারা একটু এটা সম্পর্কে একটু এক্সপ্লোর করে নেবেন। তো মোটামুটি ওকে, এখন আমরা একটু দেখবো যে আমরা জেডাব্লিউটিটা কিভাবে, বা জেডাব্লিউটি এর কনসেপ্টটা কি, এটা যদি আমরা একটু দেখে ফেলি আমাদের আহ, এখানে আরেকবার একটু আমি চলে যাই। ওকে, সো টোকেনটা বেসিক্যালি কি?
টোকেনটা আমরা কেন ইউজ করি তা যদি আমরা একটু বুঝতে চাই প্রথমেই, যেমন ফ্রন্ট এন্ড থেকে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনকে সিকিউর করতে চান, সেক্ষেত্রে আপনি কি করেন? সাধারণত আপনি হচ্ছে প্রাইভেট রাউট ইউজ করেন। তারপর হচ্ছে কোন একটা রাউটারকে বা কোন একটা রাউটকে আপনি প্রোটেক্টেড করে ফেলেন। পরবর্তীতে কোন একটা ইউজার যখন আনঅথেন্টিকেটেড থাকে বা সে হচ্ছে লগ ইন অবস্থায় নাই, সেক্ষেত্রে কি হয়? যখন সে ওই রাউটে হিট করে, ওই রাউটটা কিন্তু প্রোটেক্টেড থাকে, যার ফলশ্রুতিতে আপনি হচ্ছে তার মধ্যে তাকে হচ্ছে আপনি একটু সেখান থেকে বের করে দিতে পারেন বা লগ ইন পেজে নিয়ে যান। এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড থেকে আপনি করতে পারেন। বাট এপিআই এর ক্ষেত্রে কি হবে? আপনি যেই এপিআইটা আপনার আছে, সেটাকে আপনি কিভাবে সিকিউর করবেন? সো এপিআই হচ্ছে এরকম একটা জিনিস, যেমন ফ্রন্ট এন্ড থেকে আমরা হয়তো বা ইন্টারফেসটাকে একটু লক করতে পারছি, বাট এপিআইটাকে তো আর আমরা লক করতে পারছি না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা জিডাব্লিউটি টা ইমপ্লিমেন্ট করতে পারি এখানে। সো জিডাব্লিউটি বেসিক্যালি কিভাবে কাজ করে? আমরা যখন লগ ইন করি অথবা রেজিস্টার করি, একবারে সিম্পল ভাবে ওয়েতে চিন্তা করতে পারেন আপনি। যখন আমরা লগ ইন অথবা রেজিস্টার করি, সেক্ষেত্রে আমাদের একটা ইমেল থাকে, নেম থাকে, বা এখন আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম সেখানে কিন্তু আমাদের নেম ছিল, তারপরে হচ্ছে রুল ছিল, তারপর হচ্ছে এজ ছিল, নাম্বার ছিল, এরকম ইনফরমেশন থাকে। সো আমরা যখন কোনো একটা ইউজারকে আমাদের ডেটাবেজে ইনসার্ট করব, তখন তো এই টাইপের কিছু ইনফরমেশন আমাদের কাছে অবশ্যই থাকবে। সো এই টাইপের কোন একটা ইনফরমেশন দিয়ে আমরা যখন সার্ভারের মধ্যে একটা রিকোয়েস্ট করব পোস্ট করার জন্য, পরবর্তীতে এই সার্ভার যখন এখানে আমাকে একটা আপনারা হয়তো বা দেখেছিলেন যে একটা ইনসার্ট ডেটা আইডি এই টাইপের একটা রেসপন্স দিয়েছিল। সেম ওয়েতে আমরা একটা তাকে টোকেন ক্রিয়েট করে দিব। রেসপন্স হিসাবে আমরা তাকে একটা টোকেন ব্যাক করে দিব। যখন ইউজারটা ইমেল অ্যান্ড নেম দিয়ে অথবা যে কোনো ইনফরমেশন হতে পারে, ক্রেডেনশিয়াল হতে পারে, তাদের যখন আমাদের কাছে লগ ইন অথবা রেজিস্টার করতে আসবে, তখন তাদেরকে আমরা একটা টোকেন ক্রিয়েট করে দিব। টোকেনটা কিভাবে ক্রিয়েট করতে হয়, টোকেন জিনিস কি, এটা আপনারা অলরেডি জানেন। জাস্ট কনসেপ্টটাকে আরেকবার একটু রিভাইজ করে নিব আমরা। তারপর ইউজারের কাছে যখন ওই টোকেনটা যাবে ইউজারের কাছে, দ্যাট মিনস ক্লায়েন্টের কাছে। সো ক্লায়েন্টের মধ্যে কি থাকে? ব্রাউজার থাকে। সো ক্লায়েন্ট কি করবে? পরবর্তীতে তার কাছে যে টোকেনটা আছে, এই টোকেনটাকে সে ব্রাউজারের মধ্যে স্টোর করে রাখতে পারে। যেমন হতে পারে কোন একটা কুকি হতে পারে, অথবা লোকাল স্টোরেজ হতে পারে, যেখানে হচ্ছে সে স্টোর করে রাখতে চায়, সে হচ্ছে স্টোর করে রাখতে পারে। সো বেসিক কনসেপ্ট এতটুকুই। এখন হচ্ছে আমাদের কি আছে? আমার যখন কোন একটা ইউজার লগ ইন অথবা রেজিস্টার হয়েছে, তখন আমাদের সার্ভার তাকে একটা টোকেন দিয়েছে, এবং এই ইউজারটা সেই টোকেনটাকে একটা ব্রাউজারের মধ্যে স্টোর করে রাখছে। পরবর্তীতে যে সকল রাউটগুলো একটু প্রোটেক্টেড হওয়া দরকার, যেমন হচ্ছে আমি কোন একটা প্রোডাক্ট কি অ্যাড করতে পারবো কিনা, আপডেট করতে পারবো কিনা, ডিলিট করতে পারবো কিনা, সো এগুলো তো অবশ্যই একটু অথেন্টিকেটেড হওয়া প্রয়োজন। সো তখন কি করবে? ইউজারের কাছে তো ব্রাউজারের মধ্যে তার টোকেনটা আছে। পরবর্তীতে সে যখন এই রিকোয়েস্টটা করবে, তখন সে জাস্ট এই টোকেনটাকে পাস করে দিবে, এবং এই টোকেনটা আমরা সার্ভার থেকে একটু যাচ করবো যে টোকেনটা কি ভ্যালিড কিনা, বা তার কি ওই পারমিশনটা আছে কিনা। সো এইটা আমরা জাস্ট একটু করে ফেলি। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম, সো এইটুক পর্যন্ত কি ক্লিয়ার আছে কিনা? যদি কারো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমরা একটু চ্যাট বক্সে শেয়ার করতে পারি। আচ্ছা, ডিফারেন্ট ফাইল যদি আপনি ইউজ করতে চান, অবশ্যই আপনি এক্সপ্রেস দিয়ে দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে মঙ্গোডিবি ইউজ করা যায়। কিছু ফরম্যাট আছে, যেমন হচ্ছে এমবিসি প্যাটার্ন হতে পারে, মডিউলার প্যাটার্ন হতে পারে। ওকে, ঠিক আছে। সো নেটওয়ার্ক মেবি একটু ইস্যু হচ্ছে। ওকে, আমরা বেশি লেট করব না, আমাদের টপিকটা মোটামুটি শেষ আর বেশিক্ষণ মেবি লাগবে না। আচ্ছা, হ্যাঁ, প্যাচের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আমি একটু মিউট করে দিচ্ছি আপনাদের চ্যাট বক্স অপশনটা একটু অফ করে দিচ্ছি। আচ্ছা, মঙ্গোডিবিটার ডেটাবেস, এট দ্য সেম টাইম মঙ্গোডিবি একটা ডিবিএমএস বা ডেটাবেসকে যে ম্যানেজ করে। ওকে, মেবি। এন্ড হচ্ছে আচ্ছা, পুট অ্যান্ড প্যাচ মেথডের মধ্যে যেই ডিফারেন্সটা, বা এই দুইটা মেথড হচ্ছে, আপনি যখন নতুন এরকম যদি হয় যে আমরা কোন একটা ডেটাকে পার্শিয়ালি আপডেট করব, ফর এক্সাম্পল
আমি হচ্ছে কোন একটা ইউজার আছে, আমার ইউজার একটা ইনফরমেশন আছে যেখানে হচ্ছে নেম আছে, ইমেল আছে, তারপর রুল আছে। সো আমি এখান থেকে যদি চাই যে হচ্ছে আমি শুধুমাত্র নেমটাকে আপডেট করব, সেক্ষেত্রে পার্শিয়াল আপডেটের জন্য আমরা প্যাচ মেথডটাকে ইউজ করি। আর যদি এরকম হয় যে আমরা হচ্ছে ফুল ডকুমেন্টটাকে বা কোন একটা পোর্শন রিপ্লেস করে দিব, জাস্ট নেম দিয়ে আমি পুরা ডকুমেন্টটাকে রিপ্লেস করে দিতে চাই, সেখানে হচ্ছে আমরা পুট মেথডটাকে ইউজ করতে পারি। পাশাপাশি হচ্ছে যদি এরকম হয় যে থাকলে হচ্ছে আমরা আপডেট করব, না থাকলে আমরা ইনপুট করে দিব বা ইনসার্ট করে দিব। সো এই ক্ষেত্রে আমরা নতুন ডকুমেন্ট এড করার ক্ষেত্রে আমরা পুট মেথডটাকে ইউজ করতে পারি। সো এটা একটু জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন, আমি জাস্ট বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তো মোটামুটি আমাদের টোকেনটা যেহেতু আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করেছি, তো এখান থেকে ওকে। সো টোকেনটাকে এখন হচ্ছে আমরা যেহেতু ক্রিয়েট করতে পেরেছি, সো টোকেনের যেই যতটুকু আইডিয়া ছিল যে হচ্ছে আমাদের যখন ইউজারটা, এখানে আমরা চিন্তা করতে পারি যে আমরা যতটুকু দেখেছিলাম যে ওকে, আমি তো মেবি স্ক্রিনটা শেয়ার করিনি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যতটুকু দেখেছিলাম যে আমরা যখন একটা ইউজারকে ক্রিয়েট করছিলাম, মানে ফ্রন্ট এন্ড থেকে হোক বা আমাদের এখানে হচ্ছে আমরা থান্ডার ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা করছিলাম। সো যখনই আমরা রিকোয়েস্ট করছি তখন আমাদের কাছে সার্টেন ইনফরমেশন আছে ইউজারের। ফর এক্সাম্পল, এখানে হচ্ছে আমরা ইউজারের ইমেলটা পেয়ে যাই, অথবা এখানে হচ্ছে আমরা ইউজারের নেমটা পেয়ে যাই। সো এই টাইপের ইনফরমেশন যেগুলো আমরা পেয়ে যাই, সেটা দিয়ে হচ্ছে আমরা একটা টোকেন ক্রিয়েট করে ফেলবো। ফর এক্সাম্পল, এখানে আমি হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করে নিই, জাস্ট টোকেন, ক্রিয়েট টোকেন, ক্রিয়েট টোকেন। সো এখান থেকে আমি জাস্ট একটা টোকেন, ফর এক্সাম্পল একটা ফাংশনই, আমি চাইলে বাইরে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, বাট আমি এখানে জাস্ট সিম্পলিসিটির জন্য এখানে একটা টোকেন ক্রিয়েট করে নিচ্ছি। যেমন হতে পারে, বা আমি জাস্ট একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 4। এটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা অলরেডি জানেন, সো আমি সেদিকে আর যাচ্ছি না। সো পরবর্তীতে আমরা যখন ইউজারকে রেসপন্সটা পাঠাবো, আমরা তো জানি রেসপন্স হিসাবে আমরা সেন্ডের মধ্যে বিভিন্ন কিছু পাঠাতে পারি। ফর এক্সাম্পল, আমার যদি দরকার হয় আমি কোনো একটা স্ট্রিং পাঠাতে পারবো, আমি চাইলে নাম্বার পাঠাতে পারবো, আমি চাইলে জেসন পাঠাতে পারবো। এখানে হচ্ছে কোনো তেমন কোনো প্রবলেম নাই, আপনি যে কোনো কিছু চাইলে পাঠাতে পারেন। সো আমি এখানে চাইলে অবজেক্ট সিনট্যাক্সে পাঠাতে পারি। সো তার জন্য আমি এখানে হচ্ছে ডাটা হিসেবে রেজাল্টটাকে পাঠিয়ে দিচ্ছি, এবং টোকেন হিসেবে আমাদের যে টোকেনটা ছিল তাকে পাঠিয়ে দিচ্ছি। বা এখানে হচ্ছে ফাংশনের দরকার নেই, জাস্ট ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা আপনারা অলরেডি জানেন টোকেন কিভাবে ক্রিয়েট করতে হয় এন্ড আদার্স। সো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট টোকেন না লিখে জাস্ট টোকেনটাকে দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে টোকেনটাকে পাস করে দিচ্ছি, বা একটু শর্ট করা যায় ES6 এর যে সিনট্যাক্সটা আছে, আমি জাস্ট এখান থেকে টোকেনটাকে পাস করে দিতে পারি। দ্যাট মিনস ইউজারের কাছে এখন রেসপন্স হিসেবে সে টোকেনটা পেয়ে যাচ্ছে। পরবর্তীতে আরেকটা আমি রাউটের কথা যদি চিন্তা করি, এখন হচ্ছে আরে এইরকম একটা জিনিস যে আমরা যখন ইউজারকে পুট বা প্যাচ করতে দিব বা আপডেট করতে দিব, তখন তাকে অবশ্যই ভেরিফাই হতে হবে। তখন আমরা জাস্ট এখানে আমাদের যেই ইউজারটা আছে তার মধ্যে তো অবশ্যই কিছু ইনফরমেশন সেখানে প্রোভাইড করবে। সেই ইনফরমেশন গুলোকে আমরা জাস্ট এখানে ভেরিফাই করে ফেলবো, জাস্ট ভেরিফাই টোকেন। আর এই ভেরিফাই টোকেনটা হবে অবশ্যই একটা মিডলওয়্যার ফাংশন, যেহেতু আমরা এখানে রাউট লেভেলের মিডলওয়্যারটা ইউজ করছি। সো এই ভেরিফাই টোকেন ফাংশনটা কিভাবে লিখতে হয় সেটা আমরা অলরেডি জানি। আমরা চাইলে এখানেও লিখতে পারি, আমরা চাইলে এই ফাংশনের বাইরে লিখতে পারি, অথবা যে কোনো জায়গায় লিখতে পারি। আমি জাস্ট এখানেই লিখছি কনস্ট ভেরিফাই টোকেন। সো এটা কিভাবে ভেরিফাই করতে হয়, ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি একটা ট্রু রিটার্ন করে দিচ্ছি, ট্রু। তো এখানে হচ্ছে টোকেনটা ভেরিফাই হয়ে যাবে। সো এখন হচ্ছে অবশ্যই আমি একটা মিস্টেক করেছি এখানে, যে হচ্ছে আমাকে এখানে রিকোয়েস্ট রেসপন্স এন্ড হচ্ছে নেক্সট ফাংশনকে অবশ্যই এখানে নিয়ে নিতে হবে। এন্ড এখানে আমি নেক্সট ফাংশনকে কল করে দিই। এখানে হচ্ছে আপনি ট্রু রিটার্ন করতে পারেন, তো এটা তেমন দরকার হয় না, যেহেতু আমি চাচ্ছি যে ভেরিফাইড ফাংশন থেকে এই মিডলওয়্যারটা হয়ে তারপরে হচ্ছে সে এখানে যাবে। সো তার জন্য আমি আরেকটা জিনিস করতে পারি, এখানে একটু কনসোল লক করে দিতে পারি যে মিডলওয়্যারটাকে আসলে রান হয়েছে কিনা তা দেখার জন্য। সো হেলো ফ্রম মিডলওয়্যার, এই মেসেজটা দিয়ে দিলাম। এন্ড এই টোকেনটাকে আমরা জাস্ট এখানে একটু সেট করে তো অলরেডি দিয়েছি। সো আমরা এখন যদি প্যাচ করতে যাই, জাস্ট এত কিছুর দরকার নাই, আমি জাস্ট সিম্পল এখান থেকে সিন করে দিতে পারি সাকসেস ট্রু, এটা দিয়ে দিলাম। আর এখানে তো হচ্ছে আমাকে টোকেনটাকে ক্রিয়েট করতে হবে না, এখানে ইনসার্টের দরকার নাই, এখানে কিছুরই দরকার নাই। জাস্ট আমি যখন এই প্যাচ মেথডে হিট করব, তখন আমি চাচ্ছি যে এই ভেরিফাইড টোকেন যেই মিডলওয়্যারটা আছে সেটা রান হোক, এবং পরবর্তীতে আমি একটা রেসপন্স পাই। সো এটা একটু দেখে নিই আমরা। এবং আচ্ছা, এখানে চাইলে আমরা
ভেরিফাই টোকেনটাকে, আচ্ছা যাক, আমরা কনসেপ্টটা যেহেতু জাস্ট জানার চেষ্টা করছি, সো ওকে, এখানে জাস্ট আমরা প্যাচ মেথড করে দিতে পারি, এন্ড সেন্ড করার ক্ষেত্রে আমরা সাকসেস টু পাচ্ছি, এট দ্য সেম টাইম আমরা হেলো ফ্রম মিডলওয়্যারটাকে পাচ্ছি। দ্যাট মিনস আমাদের মিডলওয়্যারটা কিন্তু সাকসেসফুলি রান হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা পরবর্তীতে যে জিনিসটা করতে পারি, ইন্ডেক্স ডট জেএস ফাইল থেকে এখানে হচ্ছে আমাদের যে টোকেনটা আছে, এন্ড এটা হচ্ছে এই ভেরিফাই টোকেনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন সেট করতে পারি যে টোকেনটা ভ্যালিড কিনা। ভ্যালিড হলে হচ্ছে তাকে আমরা সামনের দিকে আগাতে দিব, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে তাকে একটা রেসপন্স রিটার্ন করে দিব। দ্যাট মিনস হচ্ছে সে সামনের দিকে যাবে না। সো এই টাইপের আমরা কাজকর্ম করতে পারি। সো মোটামুটি আই গেস আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো মোটামুটি কাভার। আমি যদি আরেকবার একটু রিকেপ করে দিই আমাদের টপিকগুলো কি কি থাকার কথা ছিল, দেখে নিই যে কিছু কি বাদ পড়েছে কিনা। সো সার্ভার এগুলো তো ছিল, আর এক্সপ্রেস সার্ভার, মিডল এর ক্লাউড অপারেশন এন্ড জেডাব্লিউটি। ওকে, মোটামুটি আই গেস কাভার। সো এখন চাইলে আপনারা কিছু কোশ্চেন চ্যাট বক্সের মাধ্যমে শেয়ার করতে পারেন। আচ্ছা ভাই, মঙ্গসটা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা মঙ্গসটা ওইভাবে তো আইডিয়া দেওয়া সম্ভব না, বাট আমি একটু বেসিক ভাবে বলে দিচ্ছি। আপনি যখন কোন একটা থান্ডার ক্লায়েন্ট হচ্ছে, আচ্ছা আমি একদিক থেকে আসি, মঙ্গোসের যে ব্যাপারটা ছিল, মঙ্গোসটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন কোন একটা ডেটা কালেকশন, ওইটার মধ্যে আরো হিউজ জিনিসপত্র করা যায়। আপনি একটু মঙ্গোসের ওয়েবসাইটে গেলেও দেখবেন তাদের মেইন ফিচারটা হচ্ছে তারা হচ্ছে অবজেক্ট কালেকশনের মধ্যে একটা রিলেশন মেনটেন করা যায়, যেটা হচ্ছে এসকিউএল এর মধ্যে আমরা সাধারণত করি, যে একটা কালেকশনের সাথে আরেকটা কালেকশনের একটা রিলেশন মেনটেন করি। ঠিক একইভাবে মঙ্গোস দিয়ে আমরা চাইলে একটা কালেকশনের সাথে আরেকটা কালেকশনকে কালেকশনের হচ্ছে রিলেশনটা মেনটেন করতে পারি। এটা একটা ফিচার। আরেকটা ফিচার যেটা হচ্ছে তা হচ্ছে আমরা মঙ্গোস দিয়ে কোন একটা ডেটার স্কিমা রেডি করতে পারি, বা আপনি চাইলে এভাবে বলতে পারেন যে ডেটা টাইপ কে আমরা ডিফাইন করে রাখতে পারি। যেমন ইউজারের মধ্যে আমি যদি এখানে একটু দেখাই যে আমাদের যেই থান্ডার ক্লায়েন্টটা ছিল, তো এখানে হচ্ছে আমি যখন রিকোয়েস্ট করছি তখন আমি এখানে একবার নেম দিচ্ছি, এজ দিচ্ছি, মোবাইল নাম্বার দিচ্ছি। সো পরের বার যদি আমি এখানে নেমের পরিবর্তে আমি যদি এখানে হচ্ছে আইডি দেই, এই যে জায়গায় যদি আমি এখানে হচ্ছে যদি রুল দেই, এর নাম্বারের জায়গায় নাম্বারই থাকলো বা অন্য একটা কিছু দিলাম। সো আমি এইভাবেও যদি এই জায়গায় রিকোয়েস্টটা করি, বা আমি একটু রিকোয়েস্টটা করে দেখাই যে আমি কিন্তু ঠিকই এখানে হচ্ছে টোকেনটাকে হচ্ছে এখানে সেট করা ছিল, এখানে দেখতে পাচ্ছি, এন্ড আমার ডেটাটা কিন্তু অলরেডি ইনসার্টেড হয়ে গিয়েছে। দ্যাট মিনস আপনি যেই ফরম্যাটেই দেন সেই ফরম্যাটে সে নিয়ে নিচ্ছে। বাট আপনি যখন মঙ্গোসের একটা স্কিমা ডিফাইন করবেন, তখন আপনার হচ্ছে এখানে রিকোয়ার্ড হয়ে যাবে যে আমি হচ্ছে এখানে নেম ছাড়া হচ্ছে আমি ইনস্টার্ট করতে দিব না, বা নেম আপনি স্কিমার মধ্যে যেই টাইপে দিবেন, যেমন হচ্ছে নেম হতে পারে, রুল হতে পারে, অথবা এজ হতে পারে, আপনি যেই টাইপগুলো দিয়ে দিবেন সেই টাইপগুলো দিয়ে যদি আপনি এখানে রিকোয়েস্টটা না করেন সেক্ষেত্রে সেই ডাটাটাকে ইনসার্ট করবে না। সো এটা হচ্ছে একটা বেসিক ওভারভিউ। আর পরবর্তীতে হচ্ছে থান্ডার ক্লায়েন্ট হচ্ছে জাস্ট একটা এপিআই টেস্টিং টুল বলতে পারেন, যেমন হচ্ছে আমরা পোস্টম্যান ইউজ করি, ঠিক একইভাবে হচ্ছে আমরা এখানে বিএস কোডের একটা এক্সটেনশন পেয়ে যাই থান্ডার ক্লায়েন্ট। তো এটা আমরা চাইলে ইউজ করতে পারি। আচ্ছা নাজবুল ভাই, আমরা মেবি চাইলে ফর্মটা শেয়ার করে দিতে পারি, যেহেতু আমাদের মোটামুটি সেশনটা শেষের দিকে। আচ্ছা, তোমার কি আর টপিক নাই কোনো? না, মোটামুটি কাভার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফর্ম শেয়ার করে দিচ্ছি, আর এদিক থেকে তুমি কিছু তাহলে কোয়েশ্চেন নিয়ে নাও। ওকে, আহ, ঠিক আছে ভাই। সো জি ভাই, কিছু অ্যাড করবেন কিনা? না, অ্যাড করার কিছু নাই। থ্যাংক ইউ সেশনটার জন্য। এখন আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনারা করতে চাচ্ছেন, সেটা হচ্ছে করতে পারেন। আহ আমরা কয়েকটা হ্যাঁ, কোয়েশ্চেন নিয়ে নেবো, ওকে। হয়তো বা 4-5টা, দেন আমরা শেষ করি। আচ্ছা ভাই, আমার ক্ষেত্রে যেটা মনে হয় আর কি, এখন যদি আমি কোশ্চেন নেই, সেক্ষেত্রে 5 থেকে 6টার বেশি মেবি নেওয়া পসিবল না। সেক্ষেত্রে আপনারা যদি একটু আপনাদের সিরিয়াস যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো যদি একটু কাইন্ডলি বক্সে শেয়ার করে দেন, সেক্ষেত্রে মেবি একটু ভালো হয় আর কি। আমি মাঝখান থেকে হয়তো বা আর একটু বেশি কোশ্চেনও সলভ করে ফেলতে পারবো। আরেকটা জিনিস করা যায় কিনা নাজমুল ভাই, যে আমাদের যে ফর্ম লিঙ্ক আছে সেটাকে পিন করে দেওয়া যায় কিনা? ওকে, সো মোটামুটি আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমি ফর্ম আমি নিয়ে আমরা একটু মেসেজটা বন্ধ করে দিচ্ছি, কারণ সবাই মেসেজ করছেন, ফর্মের লিঙ্কটা হারায় যাবে। আমি ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে ফয়সাল মেসেজ করলে ওইটা হচ্ছে একটু ইনকনসিস্টেন্সি হবে। এর চাইতে হচ্ছে প্রথম 5 জনের আচ্ছা ওইখান থেকে তুমি ইয়ে নিয়ে নাও।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কয়েকটা কোশ্চেন আছে অলরেডি। সো আমি একটু যদি দেখি যে জেডাব্লিউটি বাদে অন্য কোনো ওয়ে আছে কিনা এপিআই সিকিউর করার জন্য। সো আপনি হচ্ছে টোকেন ইউজ করতে হবে। এখন হচ্ছে আপনি জেডাব্লিউটি ইউজ করবেন নাকি আদার্স কোনো সার্ভিস ইউজ করবেন, সো এটা জাস্ট একটু এক্সপ্লোর করে নেন। বাট টোকেন দিয়ে হচ্ছে এপিআই গুলো সিকিউর করা হয়। টাইপ স্ক্রিপ্টটা কি? টাইপ স্ক্রিপ্টটা হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্টেরই আরেকটা ভার্সন বলতে পারেন, বা জাভা স্ক্রিপ্ট আর একটু আহ, যেটা হচ্ছে নামের মধ্যেই বোঝা যাচ্ছে টাইপ স্ক্রিপ্ট, যেখানে হচ্ছে টাইপটা নিয়ে কাজ করা হয় বেসিক্যালি। বা প্রত্যেকটা অবজেক্ট বলেন, প্রত্যেকটা এলিমেন্ট বলেন, প্রত্যেকটা হচ্ছে টাইপ ডিফাইন করা থাকে সেখানে। সো এটা জাস্ট একটু দেখে নিলেন আপনি টাইপ স্ক্রিপ্ট কি কিভাবে কাজ করে। আচ্ছা, ফর্ম আচ্ছা, দিয়ে কুকি দিচ্ছি, আরো আরো। কয়েকবার দিয়ে দিচ্ছি, আপনারা যারা কালেক্ট করেননি কালেক্ট করে নেবেন। আর স্ক্রিনশট প্রোভাইড করতে হবে, যদি স্ক্রিনশট এখনো না নিয়ে থাকেন সেটাও নিয়ে ফেলতে পারেন এখন। আচ্ছা, আচ্ছা, এখানে তিনজন হচ্ছে ভাই আছে, হাত তুলে আছেন। তো আমরা দিদারুল ইসলাম ভাইয়ের কাছে চলে যাই, আপনি আনমিউট করে হচ্ছে কথা বলতে পারেন। দিদারুল ইসলাম ভাই, আপনি কি আছেন? হ্যালো, কথা শোনা যায় ভাইয়া? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া এই এই বিষয়ে না আমার একটা প্রশ্ন ছিল ভাই। ক্যাসি ক্লাস থেকে আপনারা বলতেছেন ভিডিও লিংক তো পাইলাম না ভাই 2 দিন ধরেই। আচ্ছা, ভিডিওর যে ব্যাপারটা, আপনারা যেই সেশনটা হয়, যেমন হচ্ছে আজকে রিভার্টালাইজ ইউর বেসিক পার্ট 3 ছিল, সো এটার একটা অ্যানাউন্স পোস্ট ছিল, ওইটার কমেন্টটা চেক করবেন। এটার মধ্যে আপনি কালকের মধ্যে পেয়ে যাবেন অ্যানাউন্স ভিডিওটা। পোস্ট এটা ছিল। Recording stopped. আর লিংকটা আপনাদের দিলে তো ভালো ভাই হতো। লিঙ্কটা দেওয়ার পরে হচ্ছে সবাইকে মেনশন করে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তো আপনাদের নোটিফিকেশন যাওয়ার কথা ফেসবুকে। কোন নোটিফিকেশন আসে না ভাইয়া? আচ্ছা, আপনি ওই আচ্ছা, যে আপনি তো পোস্ট চেক গুলো করবেন আছে কাইন্ডলি। ওটা চেক করলে পাবেন, ওইখানে অল কমেন্টস সিলেক্ট করে নেবেন। সাধারণত হচ্ছে টপ কমেন্ট গুলো দেখায় সেখানে, আপনি অল কমেন্ট সিলেক্ট করলে নিচে স্ক্রল করলে ওইখানে লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তারপর আমি চলে যাচ্ছি মেঘ ভাই আপুর কাছে। মেঘ আপু কি আছেন কিনা? আমাদের যদি কোশ্চেনের কোয়েরিজ না থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে হ্যান্ডটাকে একটু লোয়ার করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, মেবি। ওকে, ওয়ালাইকুম সালাম আপু। ওকে, একটু ওয়েট করেন, আমার একটু প্রবলেম হচ্ছে মেবি। ওকে, প্রবলেম নাই। তো নাজমুল ভাই, মেবি আমরা পরের কোশ্চেনটা নিতে পারি। হ্যাঁ, এমডি আবু জাহেদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ সালাম। কোয়েশ্চেন করে। ভাইয়া, আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমরা তো টাইপ স্ক্রিপ্টের কোনো ওই যে মডিউল পাইলাম না, হ্যাঁ। তো আমি নেটে ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে টাইপ স্ক্রিপ্ট দিয়ে যদি আমরা করতে চাই, এটা অনেকটা জাভা স্ক্রিপ্টের সিমিলারলি আর কি। তো আমাদেরকে যদি ছোট একটা যদি মডিউল দিতেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে এটা আমি একটু অ্যান্সার করি, যেটা যে টাইপ স্ক্রিপ্টের অরিজিনালি তো আমাদের প্ল্যান করা নাই। আর এসসিএসসি তে মডিউল দেওয়াটাও একটু চ্যালেঞ্জিং, যেহেতু আপনারা জবের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আপাতত সুমিত ভাইয়ের কিছু ইউটিউবে হচ্ছে আর্টিকেল আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, একটু এক্সপ্লোর করেন। আর যদি হচ্ছে আপনাদের জন্য স্পেশাল কোনো মডিউলের ব্যবস্থা করা যায়, ডেফিনেটলি আমরা ট্রাই করবো এটা কনসিডার করার। তো সেক্ষেত্রে তো পেয়ে যাবেন। ভাইয়া, এটা তো ওই অনেকের রিকোয়েস্ট ছিল আসলে, যদি তবে দিতেন আর কি অনেকের ভালো হতো। অনেকের রিকোয়েস্ট হলেও একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আপনি ধরেন আপনার একটা বাচ্চার বয়স 4 মাস, ঠিক আছে? সে বাচ্চাকে কি আপনি গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবেন যদি বাচ্চা খেতেও চায়? না, রাইট? না, সেটা অবশ্যই। দিতে পারবে না, সে সেটার জন্য প্রিপেয়ার্ড না। হ্যাঁ, তো আমাদের এখানে অনেকেই আছে যারা হচ্ছে প্রোগ্রামিংটা শিখছেই হচ্ছে এই কোর্স থেকে। কিছু আছে
এক্সপেরিয়েন্সড বা কিছু সিএসসি স্টুডেন্টও আছে যারা হচ্ছে অনেক আগে থেকেই প্রোগ্রামিং করে আসছে অ্যান্ড দে আর ভেরি গুড অ্যাট ইট। বাট অনেকেই আছে, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আছে যারা হচ্ছে প্রোগ্রামিংটাই শিখছে এইখানে, যাদের কাছে জাভা স্ক্রিপ্টে এখন পর্যন্ত একদম ক্রিস্টাল ক্লিয়ার না। তো সেই ক্ষেত্রে টাইপ স্ক্রিপ্টটা করা যায়, এক্সপ্লোর করা যায়, অল্প স্বল্প দেওয়া যায়। আর সেটা যদি করা হয় সেটা হচ্ছে ডেফিনেটলি আপনারা তো পেয়েই যাবেন সেটা। আমরা কনসিডার করে দেখবো, কথা বলে দেখবো যেটা আসলে ইনক্লুড মানে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। যদি করা হয় তাহলে তো পেয়ে যাবেন। আপাতত যে রিসোর্স গুলো আছে সেখান থেকে এক্সপ্লোর করে এটা দেখে নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা নেক্সট পার্সনের কাছে চলে যাই। এস এম পারভেজ ভাই, আপনি কি আছেন? সেম পারভেজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা ফয়সাল, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওনার কোনো একটা মেবি কোনো একটা ইস্যু হয়েছে বা কিছু একটা। আচ্ছা, আমরা মেঘাপুর কাছে চলে যেতে পারি। মেঘাপুর একটা ইস্যু ছিল। আহ, তো আপনি কোয়েশ্চেনটা এখন করে ফেলতে পারেন আপু। আচ্ছা, আপুরও মেবি কোনো ইস্যুস আছে বা কিছু। আহ, তারপরে আমরা চলে যেতে পারি হচ্ছে রুহুল ভাইয়ের কাছে। দিস ইজ রুহুল। আপনি হচ্ছে কোয়েশ্চেন করে ফেলতে পারেন। ইন দ্য মিন তবে ওয়াইল আমার কথা শোনা হচ্ছে যায়? হ্যালো। অ্যাটেন্ডেন্স ফর্ম আরো কয়েকবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ভাইয়া, তো মানে আমার একটা প্রশ্নটা মাথায় অনেকদিন থেকে ঘুরছে, তো কোশ্চেনটা যদি করছি, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করি, তো হ্যাঁ, তো তখন আমরা তো একটা লগ ইন অথেন্টিকেশনটা অ্যাড করি। যার ফলে কি হয়, ইউজার হয়তো লগ ইন না করলে সে হয়তো বিভিন্ন রাউটে যেতে পারে না, বা হয়তো অর্ডার করতে পারে না, বা পেমেন্ট করতে পারে না। তো এই ক্ষেত্রে এটা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। কিছুদিন আগে আমি একটা ওয়েবসাইটে ভিজিট করেছিলাম, একটা টি শার্ট কেনার জন্য। তো এখন সাপোজ কেউ হয়তো অল্প কিছু শপিং করার জন্য বা হয়তো সে লগ ইন করতে চাইবে না, হ্যাঁ। তো সেই জিনিসটা আসলে অনেকটা একটু খারাপই লাগে যে অল্প কিছু কেনাকাটার জন্য কেউ লগ ইন করতে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবে। তো সেক্ষেত্রে আমি যখন ওই ওয়েবসাইটে ভিজিট করলাম, হ্যাঁ, তো তখন আমাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়নি বা লগ ইন করতে হয়নি, আমি কিন্তু এমনি করতে পারছি। তো এইটা কিভাবে করা যায় আসলে? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আহ এইটা হচ্ছে অনেকটা গুগল ট্র্যাকিং হতে পারে, বাট আমার তেমন আইডিয়া নাই এই সম্পর্কে যে আপনি লগ ইন করা ছাড়া, আমরা যতটুকু টেকনোলজি ইউজ করি এর মাধ্যমে আপনি লগ ইন করা ছাড়া ইউজার ইনফরমেশনটা ট্র্যাক করে ফেলবেন। এই জিনিসটা আসলে আমার মাথায় ঘুরছে যে কিভাবে সে এটা আপনি এক্সপ্লোর করতে পারেন, বাট আমাদের যতটুকু টেকনোলজি আমরা ইউজ করছি তার মাধ্যমে হচ্ছে আপনি যদি লগ ইন না করেন সেক্ষেত্রে আমরা ইউজারকে ট্র্যাক করতে পারবো না। আপনি চাইলে এই করতে পারেন যে হচ্ছে আহ, আর কিছু অনেকগুলো আমি ইনফরমেশন একটু আপনি। অ্যাড করি। হ্যাঁ, হ্যাঁ। যেটা হচ্ছে যে আমাদের অনেক ওয়েবসাইট কিন্তু, স্পেশালি ই কমার্স ওয়েবসাইট গুলো, শপিফাই বা ওয়ার্ডপ্রেস এগুলো দিয়ে অনেক সময় বানানো হয়। So, সেক্ষেত্রে ওদের ইন্টারনাল কিছু জিনিস থাকে, সেগুলো দিয়ে ওরা ট্র্যাকিংটা করতে পারে। বাট আমরা যেহেতু সার্ভার মানে এক্সপ্রেসটা ইউজ করছি, সেই ক্ষেত্রে ট্র্যাক করাটা একটু ডিফিকাল্ট। এটার জন্য একটু অ্যাডভান্স জিনিস হচ্ছে আপনাদের ইউজ করতে হতে পারে। আপনি পার্সোনালি হচ্ছে এটা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আমরা আহ আসাদুজ্জামান হিসাম ভাইয়ের কাছে চলে যেতে পারি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোশ্চেনটা করে ফেলেন। ভাই, আমার প্রশ্ন ছিল, এই এতক্ষণ যা বোঝালেন সবই তো ভাই বুঝতে পারলাম, কিন্তু ভাই এখন এই সবকিছু তো করতে পারি কিন্তু ব্যাকএন্ডের উপর কনফিডেন্স পাচ্ছি না। কিছুদিন আগে ফ্রন্টের উপর কনফিডেন্স পাচ্ছিলাম না, ওটা আর কি
আস্তে আস্তে কাভার করে ফেলছি। এখন ব্যাক এন্ডের উপর ওটা পাচ্ছি না যে রেজিউমেতে অ্যাড করব কি করব না, এরকম আর কি। আচ্ছা, আপনি ফ্রন্ট এন্ডেরটা ওভারকাম কেমনে করছেন? ফ্রন্ট এন্ডটা ভাইয়া ওটা মানে এক্সপ্লোর করছি প্রচুর। রিয়েক্টের সেম জিনিস আপনি ব্যাক এন্ডের ক্ষেত্রে করেন, অ্যান্সার তো আপনার কাছেই আছে। ব্যাক এন্ডের ক্ষেত্রে ভাইয়া ওই যে এক্সপ্লোর মানে কিছু করেন, কিছু। বানান। হ্যালো। কথা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আমি বলছি যে আপনি এক্সপ্লোর করেন প্লাস হচ্ছে প্রচুর সার্ভার বানান এন্ড প্র্যাকটিস করেন, দেন তখন হচ্ছে আপনি কনফিডেন্স ফিল করবেন। আচ্ছা আচ্ছা, এর আগে কি ভাইয়া ওটা কি মানে কোথাও কি অ্যাড করা কি ঠিক হবে? হ্যাঁ, আপনি অ্যাড করতে পারেন, আপনার তো আইডিয়া আছে। মার্ন স্ট্যাক ডেভেলপার হলেই একদম যে আপনি এটা ক্লেম করবেন না যে আপনি ব্যাক এন্ডে একদম এক্সপার্ট, ওইটা না, বাট আপনার একটা আইডিয়া আছে, হ্যাঁ আইডিয়া তো ডেফিনেটলি আছে। যে একটা হ্যাঁ সার্ভার হ্যাঁ। বানানো হলে অথবা আপনার একটু গুগলিং করতে হবে, বাট আপনি কিন্তু একটা বেসিক সার্ভার প্রবাবলি বানায় ফেলতে পারবেন, রাইট? জি জি সো ভাইয়া, কিন্তু ভাই ওই যে অ্যাড করতে বোঝানোর পারেন। বোঝানোর যে ব্যাপারটা আছে না, ওটা আর কি আহ, করতে পারি না, ওটা আর কি ধরতে পারি না যে কাউকে একটু বোঝায় যে বলবো যে জিনিসটা আমি এভাবে এভাবে করছি। এটা প্র্যাকটিস করতে হবে ভাই, আপনার নিজের আগে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা আরেকজনটা তখনই বুঝাইতে পারি যখন আমরা নিজেরা জিনিসটা বুঝি। হ্যাঁ, সো আপনার আগে নিজের বুঝতে হবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে হবে, তখন আপনি বুঝাইতে পারবেন। জি জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে আমরা চলে যেতে পারি হচ্ছে হাদিদুর রহমান ভাইয়ের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ধরেন আপনারা তো সব মানে সব সময় বলেন যে নতুন কোনো টেকনোলজি যদি শিখতে হয় তাহলে ডকুমেন্ট ফলো করতে। এখন ভাইয়া প্রবলেম হয়েছে, ডকুমেন্ট যখন ওপেন করি আসলে মানে কিছুই বুঝি না, একটা মানে চোখে জিরজির দেখার মতো অবস্থা। তো এই চ্যাট জিপিটির বেশিরভাগ সময় হেল্প নেই। এখন চ্যাট জিপিটি ইউজ করতে করতে এমন অবস্থা হয়েছে, কপি পেস্টের অভ্যাস হয়ে গেছে আর কি, এটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। এটা থেকে ওভারকাম করতে পারতেছি না, এই আপনার ডকুমেন্ট দেখলে ইমেল বুঝি অ্যাড্রেসটা বুঝি না। দিয়েন তো, আপনার অ্যাসাইনমেন্ট আমি চেক করব। হ্যালো ভাইয়া, শুনি। আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়েন তো, আপনার অ্যাসাইনমেন্ট গুলো চেক করব, কত সুন্দর করে করছেন আমি একটু দেখতে চাই। আচ্ছা, মানে এটা আমি ছোট করে আপনার উত্তর দিই, যেটা হচ্ছে যে ডকুমেন্টেশন। ঝংকার ভাই আপনাদের মেইন কোর্সে একটা জিনিস কিন্তু বলছে যে আপনার বোঝাও লাগবে না, কিছু করা লাগবে না, আপনি খালি পড়েন, দিনে 1 ঘন্টা করে পড়েন। এটা বলছে না? খেয়াল আছে আদিত ভাই? আচ্ছা, মিউট হয়ে গেছে মনে হয়। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ঝংকার ভাইয়া, ভাই একটা বলতে কথা জঙ্গল ভাই বলছে না যে বলছিল। পড়তে বলছে না? জি। তো ওইটা আপনি যতই পড়তে থাকবেন আস্তে আস্তে আপনার ঝিরঝির কমতে থাকবে এন্ড সিগন্যাল ক্লিয়ার হতে থাকবে, তখন হচ্ছে আপনি জিনিসগুলো আস্তে আস্তে বুঝবেন। আর চ্যাট জিপিটির এই ব্যাপারটা, ইউ আর ডিস্ট্রয়িং ইউর সেলফ। আমি কিন্তু বলতেছি আপনাকে যে হেল্প নেন, দ্যাটস এ, ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি থেকে বোঝার জন্য হেল্প নিচ্ছেন, দ্যাটস ওকে। বাট কপি পেস্ট করার অভ্যাস যদি চলে আসে, হঠাৎ করে ধরেন চ্যাট জিপিটি ওদের যে এখন ফ্রি যে ভার্সনটা আমরা ইউজ করতে পারি, হঠাৎ করে এটা প্রিমিয়াম করে ফেললো, আপনি তখন কি করবেন? মানে কপি পেস্ট বলতে ভাইয়া ধরেন একবারে টেমপ্লেট নিয়ে মানে বসাই দেয় ওরকম না, ধরেন কিছু ধরেন ডিজাইনিং করতে হলে চ্যাট এখন তো জিপিটি কে আপনি আস্ক শিকার করি পাবেন না, ওখান থেকে। ইটস, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আপনি শিকার পাবেন না, কাজ আপনার অ্যাসাইনমেন্ট চেক করবো আমি। মানে হ্যাঁ, কপি করতে পারেন, কপি বুঝে করতে হবে, দ্যাটস দ্য থিং। যে আপনার আসলে জিনিসগুলো কাজ করছে কিনা, বিকজ চ্যাট জিপিটিও কিন্তু ভুল করে, এটা করেন না। আর জি ডকুমেন্টেশন ভাই পড়তে হবে, দিস ইজ দ্য লাইক রুল অফ থাম। আপনি যদি ডকুমেন্টেশন না পড়েন প্রপারলি, সেক্ষেত্রে আপনি পারবেন না। সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমস কিন্তু ডকুমেন্টেশনের প্রথম দিকে ওই যে গেটিং স্টার্টেড একটা ব্যাপার কিন্তু থাকে, তো ওইখানে কিন্তু আপনার আস্তে আস্তে লেভেল বাই লেভেল কিন্তু একটা গাইডলাইন্স ওইখান থেকে দিয়ে দেওয়া হয়, এটা ফলো করতে পারেন, তাহলে একটু লেস হচ্ছে মানে ইন্টিমিডিয়েটিং লাগবে। যে প্রথমেই আপনি তো সব জি তো পারবেন না, আপনার একটা পরে একটা বুঝতে হবে তো, তাই না? যে আপনার জি জাভাস্ক্রিপ্ট, ধরেন আপনি জাভাস্ক্রিপ্টটা বুঝতেছেন, এটার পরে না আপনি টাইপস্ক্রিপ্টটা বুঝতে পারবেন, তাই না? টাইপস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্টের উপর জি, বেস করে বানানো। হ্যাঁ, তো আপনার এটা মানে আপনি প্রথমে যদি টাইপস্ক্রিপ্ট ধরেন তাহলে তো ভাই আপনার মাথা ঘুরাবে, চোখ ঝিরঝির করবে, এটা স্বাভাবিক। সো ওই অবশ্যই। গেটিং স্টার্টেড ওইখান থেকে গ্র্যাজুয়ালি জিনিসটা নেন, অ্যান্ড প্রত্যেকদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেন পড়ার পেছনে। ট্রাস্ট মি ভাই, এটা আপনার 1.5-2 বছর পরে যে আপনার কোথায় নিয়ে নিয়ে যাবে, এটা আপনি চিন্তা করতে পারবেন না, ইনশাল্লাহ।
আচ্ছা ভাই, আমার কারণ আরেকটা কোয়েশ্চেন। আনফর্চুনেটলি আমাদের বেশিরভাগ ছেলেরা এটা করে না আর কি। আচ্ছা আমরা ভাইয়া, আর কোয়েশ্চেন আর আর তিনটা কোয়েশ্চেন নিতে পারি সর্বোচ্চ, তারপর হচ্ছে আমরা সেশনটা শেষ করে দিব। তো ভাইয়া শর্ট করে আপনার কোয়েশ্চেনটা বলে ফেলেন, দেন হচ্ছে আমরা আর তিনটা আচ্ছা ভাই, কোয়েশ্চেন নিয়ে সেশন জি শেষ জি করে দিব। ভাইয়া। আচ্ছা ভাইয়া, ধরেন আমাদের তো এসিএসসি ভাইয়া আর তো বেশি দিন নাই, তারপরে ধরেন আমার টিম, আমার যারা আমার সাথে আছে ওরা তো অনেকেই মানে জবের জন্য মানে আমার ক্ষেত্রে হয়েছে কি ভাইয়া, ধরেন আমি ওইরকম কনফিডেন্ট না আসলে। তখন এসএসসি মানে শেষ হওয়ার পর কি আপনাদের থেকে আমার কোনো সাপোর্ট থাকবে? ধরেন আমি আমার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিলাম, হয়তো আমার আরো 1 মাস সময় লাগলো, তখন কি মানে কোনো ধরনের সাপোর্ট পাবো, না ওই এসএসসি পর্যন্তই শেষ? সাপোর্ট বলতে আম কোন সাপোর্ট বলতে সাপোর্টের ধরেন কথা বলছেন? কোনো ধরনের যদি হেল্প লাগে, ধরেন ইন্টারভিউ দিতে বা জব ফাইন্ডিং এ কোনো ধরনের হেল্প যদি লাগে। আচ্ছা, ওইটার জন্য আপনার আপনি মেন্টরদের সাথে কাজ করবেন। আমাদের এক্সিকিউটিভ যারা আছে তারা আপনাকে ইন্টারভিউতে আপনি কেন ইন্টারভিউ ফেস করবেন এন্ড এভরিথিং সবকিছু আপনাকে গাইড করবে। সো ডোন্ট ওয়ারি, আপনি আপনার এফোর্টটা দিয়ে যান খালি। জি ভাই, ওকে ভাই, দোয়া করবেন। ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা মেহেদি ভাইয়ের কাছে চলে যাইতে পারি। মেহেদি ভাই আপনি যদি থাকেন আনমিউট আসসালামু করে আলাইকুম কথা ভাইয়া। বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাইয়া, আমার কোশ্চিন আসসালাম। ছিল, প্রশ্ন কালকের করে একটা ফেলেন ভাই। কোশ্চিন ছিল, সেটা হচ্ছে যে সময়ের জন্য আপনারা অ্যান্সার দিতে পারেনি। সেটা হচ্ছে যে ভাইয়া, ওই যে স্টেট চেঞ্জ হলে রেন্ডার হয়, ওটা কি স্টপ করা যায়? ওটা আপনি বলছিলেন যে পরে বলে দেবো, কিন্তু আপনি আর সময়ের স্বল্পতার জন্য বলতে পারেননি। ওটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা, এটার জন্য হচ্ছে মেমোয়াইজেশন একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনি একটু